আর আমাদের মতন, তোর আমার মতন ডাক্তাররা যখন বসবে তখন তো মানুষ করে তাকাবে। ভালো থাকার সব কলকাঠি বোধহয় এই মানুষগুলোর কাছে আছে, এবং ওই আকাঙ্ক্ষা নিয়েই তারা আমাদের কাছে এসে আবির্ভূত হয় যে এই দুটো এই যে যারা দেখছেন তারা ভাবতে শুরু করেছেন। তো এই দুটো মানুষ বসেছে, এই দুটো মানুষের কথার মধ্যে দিয়ে কি করে ভালো থাকা যায় তার একটা প্রেসক্রিপশন বেরিয়ে আসবে। সবার আগে আমি সবাইকে করজোড়ে নিবেদন করে বলবো, ভালো থাকার কোনো প্রেসক্রিপশন নেই। কেউ ভালো আছি বলে না, তোমার এটা স্ট্রাইক করে না? ভালো আছি বলতে গেলেই না গলায় একটা কেমন জানি ওই পুঁটুলি পাকানো অনুভূতির মতন, কোন যেন সিনেমায় কি একটা বলেছিল, আমার সেই মুহূর্তে মনে হলো গলার মধ্যে কিছু একটা দলা পাকিয়ে উঠছে, বুকের মধ্যে চাপ চাপ অনুভূত হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু একটা অন্যায় করে ফেলছি, এরকম একটা অনুভূতি হয়। বুক চিতিয়ে কেউ আমরাই বলতে পারি না আরে দারুণ আছি। যখন আমি একটা কথা বলতে গেলেই পাশ থেকে ভাবি যে পাশের লোকটা কিন্তু আমাকে অঙ্ক কষছে। আমাদের জীবনের গানই হয়ে গেছে ওই গানটা, আধার আমার ভালো লাগে, আলো দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো, এটাই যেন আমাদের জীবনের ব্রত। সোশ্যাল মিডিয়াও তো এখন একটা ভয়ের জায়গা। আমার না যেভাবেই হোক দুঃখ টুক্ষ বিষয়টা খুব একটা আসে ঠাসে না, আর আসলে পরে একটা ভালো করে ঘুম মারি, তারপর আবার স্বপ্ন দেখতে শুরু করি। বুড়ো হয়ে গেছে, তাদেরকে গিয়ে বলে কিরে হুল্লোড় করছিস না কেন? তারা এসে বলবে তোর জীবনে সব পেয়েছিস, তোর জীবনে হুল্লোড় আছে, আমার জীবন এখন আধারে ঢাকা। সত্যিই তো। তুমি গ্রাম থেকে শহরে গেছো, আমি শহর থেকে গ্রামে এসেছি পরে, এখন এসেছি গ্রাম বলবো না, এখন ধরো মফস্বল। যখন এসেছিলাম তখন তো তুমি আমাকে যখন নিয়ে এসেছিলে আমার মনে হয় সেদিনকে 7টা-8টার সময় দোকান বন্ধ হয়ে যেত। আমাদের ওখানে পয়সা উড়ছে, পয়সা উড়ছে, তো উড়ো পয়সা কোথায় যাচ্ছে? গোবিন্দায় নম হয়ে উড়ো পয়সা যাচ্ছে, সব গিয়ে পড়ছে মেডিকেল কলেজে। ওই যে আমার দুয়ারে এসে যিনি অতিথি হয়ে এলেন বড় কামনা নিয়ে, তাকে কামড়ে দিয়ে আমি কি শুরু করলাম? আমি শুরু করলাম তার না রোগ থাকলে তার রোগ বানা। নমস্কার, আপনাদের হ্যালো পৃথিবীর পডকাস্ট আপনারা সবসময় দেখছেন এবং দেখার সঙ্গে সঙ্গে আপনাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়াকে আপনারা সবসময় ভালোবাসা দিচ্ছেন। এর জন্য আমরা সবসময় আপনাদের কাছে ধন্যবাদ জানাতে এবং কৃতজ্ঞতা জানাতে বাধ্য থাকছি। আপনাদের জন্য জানাই যে বিশেষ বিশেষ যে মানুষগুলোকে আমরা একটু করে মূল্যবান সময় তাদের পেয়ে পেয়ে আপনাদেরকে তুলে দিচ্ছি, সেই পুরো যে জিনিসটা, সেই জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য আমরা খুব 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 খুশি হয়েছি। আজও আমাদের সঙ্গে যে দুজন মানুষ আছেন তাদেরকে একটু পডকাস্টের ফরম্যাটের বাইরে নিয়ে গিয়ে একটু গল্প করার চলে তাদের থেকে একটু জেনে নেবো যে তাদের ব্রহ্মজ্ঞান কি বলছে। কারণ পরের জায়গা পরের জমিন, পরের জায়গায় আমরা ঘর করে নিজের ঘর বলি, এরকম একটা গান আমরা যেরকম শুনি, ঠিক সেরকমই একটা মানুষ গ্রাম থেকে শহরে গেল আর একটা মানুষ শহর থেকে গ্রামে এলো। আর যেটা আমাদের বুঝতে হবে আমাদের এই হ্যালো পৃথিবীর এই স্পেশাল এডিশনটাতে, সেটা বুঝতে হবে যে শরীর খারাপ হয় কেন, বা শরীর খারাপ ফ্যাক্টরটা কি। শুধুমাত্র কি আমার জ্বর আসাটাই শরীর খারাপ, না পায়ে ব্যথাটাই শরীর খারাপ, না আমার শুধুমাত্র সারাদিনের স্ট্রেসের পর, এই যে শব্দটা বললাম স্ট্রেসের পর, স্ট্রেস তো আর শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে না, এটা তো কোনো মশা বা অন্য কিছু নয়, বা এটা ছোঁয়াচেও নয়, কিন্তু সব কিছু এক্সিস্ট করে। সমাজে কোনো প্রেশার বা কোনো ভ্যালিডেশনের ফ্যাক্টর বা বাড়ির কোনো টেনশন বা যে কোনো প্রেশার, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু পাওয়া না পাওয়া, সোশ্যাল ডিটারমেন্টস বা সাইকোলজিক্যাল ডিটারমেন্টস, অল দ্য থিংস এফেক্টস অন ইউর ওন হেলথ। তাই সেই হোল অ্যান্ড সোল হেলথ নিয়ে আলোচনা করবেন আমাদের সঙ্গে আজকের দুজন বিশেষ 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 অতিথি। একজন সকলেই চেনেন, আমাদের সকলের প্রিয় মানুষ ডক্টর বারিক স্যার, এবং তার সঙ্গে থাকবেন আমাদের সকলের অতি পরিচিত আরেকজন আমাদের বীরভূমেরই মানুষ ডক্টর অভিজিৎ স্যার। আজকে আমরা চলে যাব ডিরেক্টলি হ্যালো পৃথিবী পডকাস্টে, তাদের আলোচনা শুনবো, তাদের গল্প শুনবো, কাইন্ড অফ তাদের আড্ডা শুনে বোঝার চেষ্টা করব যে শরীর ভালো রাখতে গেলে কোনটা দরকার। অভিজিৎ দা, আজকে আমাদেরকে আমরা এত ফর্মাল ওয়েতে বসতে হবে ভাবিনি, তো যেটা মনে হচ্ছিল তোমাকে জিজ্ঞাসা করি, আমরা সবাইকে যখন জিজ্ঞাসা করি কেমন আছো, তো সবাই বিভিন্ন উত্তর দেয়। কেউ মোটামুটি বেঁচে আছি, কেউ ভালো আছি বলে না। তোমার এটা খুব স্ট্রাইক করে না? খুব একটা সুন্দর সময়ের মধ্যে আমরা আছি। ভালো আছি বলতে গেলেই না গলায় একটা কেমন জানি ওই পুঁটুলি পাকানো অনুভূতির মতন, কোন যেন সিনেমায় কি একটা বলেছিল, আমার সেই মুহূর্তে মনে হলো গলার মধ্যে কিছু একটা দলা পাকিয়ে উঠছে, বুকের মধ্যে চাপ চাপ অনুভূত হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু একটা অন্যায় করে ফেলছি, এরকম একটা অনুভূতি হয়। বুক চিতিয়ে কেউ আমরাই বলতে পারি না আরে দারুণ আছি।
দারুণ শব্দটা প্রায় হওয়া হয়ে যাচ্ছে। দারুণ আছি বললে পরেই লোকে বলে লোকটা পাগল আছে, নাহলে ইংরেজিতে বললে যাকে ম্যানিক বলি। সাধারণ রেসপন্সটা দেখবি, সাধারণ রেসপন্সটাই হচ্ছে ওই মোটামুটি আছি গো, কোনো রকমে দিন চলে যাচ্ছে, আর বলো কেন, এই রকমভাবে কেটে গেলেই হয়। আমার নিজের কি মনে হয় দুটো জিনিস, এক হচ্ছে সব মিলিয়ে আমরা ভাবতেই ভুলে গেছি যে ভালো থাকাটা হচ্ছে সব থেকে স্বাভাবিক অবস্থান মানুষের জীবনের, এবং ভালো থাকার প্রতিদিনের জীবনে আমি যেমনভাবে চলছি যেমনভাবে ভাবছি তেমনভাবে চলতে চলতেই আমি যদি ভাবতে শুরু করি আমি সব থেকে ভালো আছি, তাহলেই সব থেকে ভালো থাকা যায়। প্রথম কথাটা ভাবতে পারছি না। আর 2 নম্বর হচ্ছে একটা অদ্ভুত সময় এবং সমাজের মধ্যে আমরা আছি, যখন আমি একটা কথা বলতে গেলেই পাশ থেকে ভাবি যে পাশের লোকটা কিন্তু আমাকে অঙ্ক কষছে, আমি কোন দল করি, আমি যে কথাটা বলছি সেটা রাজনৈতিকভাবে সঠিক কিনা, সেটা সামাজিকভাবে সঠিক কিনা, অবস্থানগতভাবে সঠিক কিনা। আকাশের দিকে তাকাই, আকাশ বড় মেঘলা বলে মনে হয়, কারণ আমার মনটা তো মেঘলা, কাজেই আমি আকাশে আলোই দেখতে পাই না। এই করতে 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 একটা অদ্ভুত ভয় আমাদের পেয়ে বসে। ওই যে আমার বারবার মনে হয় যে ওই যে ঋত্বিকের জ্বালা বলে একটা নাটক ছিল না, অনেক দিন আগে অল ইন্ডিয়া রেডিও শুনতাম, ছোটোবেলায় শুনতাম, বড় ভালো লাগতো, যে বেশ কিছু মানুষ তারা সবাই মিলে আত্মহত্যা করে স্বর্গে গেছে, কেউ নরকে গেছে, গিয়ে একসঙ্গে কথা বলছে, কেউ তার গল্প বলছে, তার মধ্যে একজন গল্প বলছে সে কি করে রেলের তলায় মাথা দিল, এবং মাথা দেওয়ার পর সে একমাত্র স্বর্গে গিয়ে বলতে পারছে বড় ভালো আছি। অর্থাৎ পৃথিবীটা এমন হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে বড় করে নিঃশ্বাস নেব, বড় করে বলবো, এই ভাবনাটাই ভুলে গেছি। আমাদের জীবনের গানই হয়ে গেছে ওই গানটা, আধার আমার ভালো লাগে, আলো দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো, এটাই যেন আমাদের জীবনের ব্রত। চারিদিকে যেন আধার নয়, এটাই হচ্ছে সব থেকে বড় এই মুহূর্তে সময়ের সংকট। ভয়, ভালো লাগা কথাটা বলতে গেলে বুকে ব্যথা হওয়া, সুউচ্চ কণ্ঠে সকালবেলা উঠে নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করা, তার অবকাশ নেই, তার পরিমণ্ডল নেই। এইটা যদি আমরা সোসাইটিতে না করতে পারি, ও ভালো থাকা যাবে না। আর আমাদের মতন, তোর আমার মতন ডাক্তাররা যখন বসবে, তখন তো মানুষ হাঁ করে তাকাবে। ভালো থাকার সব কলকাঠি বোধহয় এই মানুষগুলোর কাছে আছে, এবং ওই আকাঙ্ক্ষা নিয়েই তারা আমাদের কাছে এসে আবির্ভূত হয় যে এই দুটো এই যে যারা দেখছেন তারা ভাবতে শুরু করেছেন, এই দুটো লোক বসেছে এখন, এই একজন সিউড়িতে থাকে, সিউড়িতে সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, আর একজন হপ্তাহান্তে সিউড়িতে আসে, গাঁয়ের ছেলে বলে জানি, বীরভূমের ছেলে, এবং এই দুজন, একজন নাকি পেটের ডাক্তার বলে, আর একজন নাকি বুকের ডাক্তার, সব রোগের ডাক্তার বলে সিউড়িতে চালু। তো এই দুটো মানুষ বসেছে, এই দুটো মানুষের কথার মধ্যে দিয়ে কি করে ভালো থাকা যায় তার একটা প্রেসক্রিপশন বেরিয়ে আসবে। সবার আগে আমি সবাইকে করজোরে নিবেদন করে বলবো, ভালো থাকার কোনো প্রেসক্রিপশন নেই। ভালো থাকাটা নিজের বুকের মধ্যে, নিজের জীবনের মধ্যে, আমার চারপাশের মধ্যে, আমার পাশের বাড়ির মধ্যে পেতে হবে। এবং যখন আমি ভাবতে শুরু করব যে না, আমি সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমি খুব ভালো আছি, আমার ভয় নেই, আমাকে কে ভ্রুকুটি করছে সেটা নিয়ে আমি চিন্তিত হচ্ছি না, আমি যে কথাটা বলছি সেই কথাটা ওই আমাদের একটা অদ্ভুত রকমের তেরঙ্গা সংস্কৃতি এখন, যে আমি কোন পার্টি করি তাই দিয়ে আমার কথাগুলোকে মাপা হবে না, এইরকম একটা পরিস্থিতি যখন আসবে, একজন গাল দেবে না, ওই এখন তো যে কথাটা বলবো সে কথাটাকেই আমাকে দাঁড়িয়ে অমুকে তমুক কথা তখন বলেছিল বলে গাল দেবে না, এই ভয়গুলো যখন সব মিলিয়ে চলে যাবে। সোশ্যাল মিডিয়াও তো এখন একটা ভয়ের জায়গা। ভয় মানে কথা বললাম, সেই ভয়ের প্রেক্ষিতে, কথা বলার প্রেক্ষিতে আমাকে কত গাল খেতে হবে সেই কথাটা হিসেব করতে হবে, মানুষ গুনে গুনে কথা বলবে, সব মিলিয়ে এই জায়গাটা যখন চলে যাবে, অর্থাৎ কিনা যা মনে আসছে, যেটা আমি ভালো বলে মনে করছি, সেইটা চর্চাটা সুন্দরভাবে করতে পারবো, তখন আমি মনে করব সত্যি সত্যি আমরা ভালো আছি, বলতে পারবো ভালো আছি। অমর্ত্য সেন এই কথাটাই না বলে গেছেন, ক্যাপেবিলিটি বিল্ডিং সোসাইটির মধ্যে দিয়ে। আমি যেটাকে শ্রদ্ধা করি, আমি যে জিনিসটাকে মনে করি আমার জীবনে সব থেকে সুন্দর, সমাজ যে জিনিসটাকে পাওয়ার জন্য আমাকে পরিমণ্ডল তৈরি করে দেয়, এবং আমার মনে হয় আমি জীবনে পেয়ে গেছি জিনিসটা। আসলে আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষ তো যে জিনিসগুলো ভালো বলে মনে করে সে যে জিনিসগুলো পেতে পারেন না, যার ফলে ওই ভালো আছি শব্দটাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনেকগুলো কথা বলে ফেললাম, বকবকানি, কিন্তু মূল শব্দটা হচ্ছে ভালোবাসা। ভালো থাকাটা একটা অনুভূতির বিষয়, ভালো থাকাটা সামগ্রিক পরিমণ্ডলেরও বিষয়, সোসাইটিরও দায় আছে, আমার নিজের ভাবনারও দায় আছে। এই দুটোকে মেলাতে হয় কোথাও একটা এসে যেন।
একদম। আর একটা কথা আমার মনে হয় যে আমাদের বোধহয় কেউ বলে দিয়েছে নিখুঁত থাকতে হবে। এই নিখুঁত হওয়ার প্রচেষ্টা, আরও ভালো থাকার প্রচেষ্টা আমাদের দুটো জিনিস করছে, যেটা তুমি বললে এর মধ্যে অ্যাজ ইফ যেন আমরা যুযুধান প্রতিপক্ষ দুটো মানুষ, এত কনফ্লিক্ট আমাদের মধ্যে, যার জন্যে তোমার কি মনে হয় না এর জন্যে এই এত সমস্যার এত অবনতি? হ্যাঁ, কনফ্লিক্ট মানে সংঘাত তো আমার নিজের ভেতরে আছে, আর হচ্ছে চারিদিকে বাইরে আছে। আর বাইরের সংঘাত তো প্রতিনিয়ত বাড়ছে, সেটা রাজনৈতিক সংঘাতই হোক, সামাজিক সংঘাতই হোক। আমি এই সোকল্ড উন্নয়নের পেছনে ছুটতে গিয়ে আমি জীবনে কোনটাকে মনে করছি সঠিক পাওয়া, এবং সেই পাওয়াটাই যখন পৌঁছতে পারছি না, তখন আমার নিজের মধ্যে যে সংঘাতটা হচ্ছে। এর পাশাপাশি ব্যক্তিত্বের ভিন্নতা, প্রত্যেক মানুষ তো এক রকমের হয় না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়। যেমন সত্যি কথা তোকে বলছি, আমার না যেভাবেই হোক দুঃখ টুক্ষ বিষয়টা খুব একটা আসে ঠাসে না, আর আসলে পরে একটা ভালো করে ঘুম মারি, তারপর আবার স্বপ্ন দেখতে শুরু করি। আবার বেশ কিছু মানুষ আছেন যারা প্রলম্বিত দুঃখের মধ্যে দিয়েই আছে, দুঃখবিলাসী। তারা মনে করেন যে বাবা আমি স্বপ্ন দেখলে বোধহয় চাটি খেতে পারি চারপাশ থেকে। তো এই বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়। তো এই বিভিন্ন মানুষ তো জন্মায় একরকম, তার বৃদ্ধি হয় একরকম, সবাই সব সুযোগ পান না। ধর আমার ছোটবেলায় আমি তো শিক্ষকের সন্তান, আমি সোসাইটিতে যে সুযোগগুলো পেয়েছি, আমার সঙ্গে যারা স্কুলে পড়তো তারা তো সেই সুযোগগুলো পায়নি। তারা একটা কৃষকের সন্তান ছিল, দিনমজুরের সন্তান ছিল, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি। তো বেশিরভাগ আমার ছোটবেলার বন্ধুরা এখন থুতথুড়ে বলে আমরা যাকে মনে করি বুড়ো হয়ে গেছে, তাদেরকে গিয়ে বলে কিরে হুল্লোড় করছিস না কেন? তারা এসে বলবে তোর জীবনে সব পেয়েছিস, তোর জীবনে হুল্লোড় আছে, আমার জীবন এখন আধারে ঢাকা। সত্যিই তো, সে তো তার প্রায় এখন জীবন সায়ান্নে দাঁড়িয়ে আমি এত জোরে জোরে এত কথা বলছি, এত আনন্দের কথা বলছি, ভালো থাকার কথা বলছি। তার জীবনে ভালো থাকাটা কি? তার জীবনে ভালো থাকাটা হচ্ছে আর কটা দিন কোনো রকমে কাটিয়ে দিয়ে কোনো রকমে অস্তগামী হওয়া। এই আমাদের সোসাইটিতে এই ভাবনাটাই চর্চা করা হয় যে এই বয়স বাড়তে শুরু করলো, একটু বয়স বাড়তে শুরু করলো, 40 পেরোলো, অমনি আমাদের চারপাশ থেকে প্রতিনিয়ত বলা হয় তুমি কিন্তু বুড়ো হয়ে যাচ্ছ, তুমি কিন্তু আর ভেবো না, আর স্বপ্ন দেখো না। এটা তারও আগে অনেকের শুরু হয়, অনেকে শুরু করে, পরিমণ্ডল শুরু করে। তো কাজেই দাঁড়িয়ে এই যে, এবং তার মাঝখানে দাঁড়িয়ে চারিপাশের ভ্রুকুটি, ধর গ্রাম দেশে এবং শহরেও প্রত্যেক জায়গাতেই আমার ভাবনাকে ব্যক্ত করতে গেলে আমাকে যত ভেবে কথা বলতে, অর্থাৎ কণ্ঠস্বরটা তো আমার ভাবনার প্রকাশ। তো ভাবনার প্রকাশ করতে গেলে যে আমাকে প্রতি মুহূর্ত চারপাশ দেখে, পরিমণ্ডল দেখে, ভীতি দিয়ে আমাকে আমি তো আস্তে আস্তে শুকিয়ে যাব। এবং আমি যদি একদম টলটলে দিঘিও হই ভাবনার দিক দিয়ে, কিছুদিন বাদে সেই টলটলে দিঘিতেও কোনো তরঙ্গ থাকবে না, একদম শুকনো খেরো মাঠ হয়ে যাবে। তো বেশিরভাগ মানুষের জীবন এই মুহূর্তে কিন্তু খেরো মাঠ হয়ে গেছে এবং তার ভাবনার প্রকাশ করতে পারে না, স্বপ্ন দেখা তো দূরে থাক। তো কাজেই সংঘাত, এই যে সংঘাতের কথাটা দিয়ে আমরা শুরু করলাম, সংঘাত, পরিবেশের যে সংঘাত, পরিমণ্ডলের যে সংঘাত, আবারও বলছি রাজনৈতিক সংঘাত, পারস্পরিক বৈরিতা এবং ঈর্ষা, এবং দেখবি এই 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 রাজনৈতিক অঙ্গনে যে সংঘাতগুলো হয় সেগুলো মূলত হচ্ছে কে কত বড়, কত দ্রুত, কত বড় মাতব্বর হয়ে উঠবে এবং কে কিভাবে সমাজের উপর আধিপত্য করবে। এটাই তো মূল লড়াইয়ের জায়গা। সেটা নানানভাবে গ্রামীণ জীবনে এসে গ্রামের মানুষের বিকাশের পথগুলোকে রুদ্ধ করে। এবার কিছু মানুষ থাকে যারা এর মধ্যে দাঁড়িয়েও, এত সংঘাত, এত কনফ্লিক্ট, এত ভ্রুকুটির মধ্যে দাঁড়িয়েও নিজের ভাবনাটা নিয়ে ঋজু হয়ে এগিয়ে যায়। আর বেশিরভাগ মানুষ ভাবে যে না বাবা, সংসার নিয়ে, ছেলেপুলে নিয়ে ঘরের মধ্যে বসে থাকি, কি দরকার আমার এত ঝামেলায় যাওয়ার। কাজেই সে আবার ওই কোনো রকমে ওই তুলসীর মালা নিয়ে জীবন যাপন করে এবং আস্তে আস্তে জীবন কাটায় এবং তাদের জীবন এভাবেই চলতে শুরু করে। কাজেই কনফ্লিক্ট তো আমাদের জীবনটা না, আমরা প্যালেস্টাইনের কথা সত্যিই ভাবি প্রতি মুহূর্ত যে প্যালেস্টাইনে তো এখন জীবনও নেই, খাবারও নেই, মানুষ নানানভাবে মরছে। 40 ঘন্টা অপারেশন করার পরে ডাক্তারটা খাবার পেল 52 ঘন্টা পরে। আমার এক বন্ধু আছে, এবং অনেকে জানেন না যে সবচেয়ে যে জানে না ইহুদিদের জায়গা ভিয়েনা, সেখান থেকে ডাক্তাররা গিয়ে কাজ করছে। এই কাগজে এগুলো বেরোয় না, একবেলা খাবার পায়, ভাত। আমার তখন মনে হয় না আমরা প্রিভিলেজড। তাই তো,
আমার ছেলে মেয়ে প্রিভিলেজ নয়। আমরা তো এই ভালো থাকার কথাতেই আমরা বলি যে তোমার আমার ট্র্যাজেক্টরিটা সম্পূর্ণ ভিন্ন। যেটা তুমি শুরু করলে, তুমি গ্রাম থেকে শহরে গেছো, আমি শহর থেকে গ্রামে এসেছি পরে, এখন এসছি গ্রাম বলবো না, এখন ধরো মফস্বল। যখন এসেছিলাম তখন তো তুমি আমাকে যখন নিয়ে এসেছিলে, আমার মনে হয় সেদিনকে 7টা-8টার সময় দোকান বন্ধ হয়ে যেত। তো সেদিনটার কথা এখন সেই স্বাস্থ্য যদি এভাবেই দেখি, যে ভালো থাকার উপায় যদি আমরা বলি যে 4-5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা ধরো খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা সময় স্কুলে তুমি আমি দাপিয়ে খেলে বেরিয়েছি, আমি তোমারটাকে নিয়ে আমারটাও জানি, এবং একটা সময় ছিল শুধু খেলবো ভেবেছিলাম, তুমিও ভেবেছিলে, হয়েছি ঠিক আছে, কিন্তু খেলাটা জীবনের অঙ্গ থাকবে। এবং সেই স্পোর্টসম্যান যে স্পিরিটটা আমাদের ছিল, এবং এই যে খেলা মানে হারা জেতা দুটোই থাকবে, সেটা কিন্তু আমাদেরকে অনেকটা রিজু করেছে। এবং আমাদের মন খারাপ হলে, কষ্ট হলেও কিন্তু আমরা ভাবি না, জানি পরের দিন আবার সূর্য উঠবে, যাব। তোমার কি মনে হয় না খেলাধুলো, নন অ্যাডিকশান, খাদ্যাভ্যাস, এই 4-5টা জিনিস, খেলাধুলো বিশেষ করে, একদম খেলাধুলো বহির্ভূত জীবন আমাদের ছেলে মেয়েদের, তার জন্য স্বাস্থ্যের এত অবনতি একটা বিরাট পোর্শন, তোমার মনে হয় না? আমাদের আসলে আমরা ভাবতেই জানি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভালো স্বাস্থ্য বিষয়টা কি। মানে আমরা ভালো স্বাস্থ্য মানে ভাবি তো বেশিরভাগ ক্ষেত্রে যে হাসপাতালে কম যেতে হচ্ছে, তো মূল গন্ডগোলটা তো হচ্ছে ওখানে। একটা রোগা পিলপিলে ছেলে 100 মিটার দৌড়ায় কয়েক সেকেন্ডের মধ্যে, এবং হাই জাম্পে সে 6 ফুট বেরিয়ে যায়, সারাদিন লাফিয়ে বেড়ায়, সে হচ্ছে সব থেকে স্বাস্থ্যবান। আমরা এটা ভাবতেই ভুলে যাই। আমরা স্বাস্থ্যবান বলে, আমাদের স্বাস্থ্যবান ছেলে বলে দেখবি তুই আমি সবাই দেখি, ওই মারা অনেক সময় ছেলেকে নিয়ে আসেন, ছেলেটা রোগা, তাকে কি করে একটু গায়ে বেশ নাদুস নুদুস, 7 কিলো বাচ্চা, মা বলতে স্যার কিছু খায় না, 10 বছর বয়স। তো এই যে ভালোত্বের যে সংজ্ঞা, অর্থাৎ ভালো চেহারা, ভালো শরীর, এর যে সংজ্ঞা, সেটাই আমাদের জীবনে আসলে কি হয়েছে, আমরা না এখন একটা অদ্ভুত রকমের ট্রানজিশনের মধ্যে সোসাইটিতে আছি। তো আমাদের সমাজ, ভারতীয় সমাজ, বীরভূমের সমাজ, পশ্চিমবঙ্গের সমাজ দারিদ্র্যর থেকে ক্রমাগত সামনের দিকে পথ হাঁটছে। এবার হচ্ছে অ্যাবজেক্ট পভার্টি, মানে নিদারুণ দারিদ্র্য বলতে আমরা যেটা বুঝতাম, ছোটবেলায় দেখতে পেতাম রবিবারের দিন ভিখারি আসতো বাড়ির দরজায়, আমরা ওই মা 2টো চাল দেবে বলে, আমাদের ছোটবেলায় বলছি 60-এর দশকের শেষে, তো দেখা যায় না। সো অ্যাবজেক্ট পভার্টি, এখন চালের সাপ্লাইটা গ্রামের মানুষের কাছে, গরিব মানুষের কাছে চলে গেছে। খুব ভালো সোশ্যাল সাপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে সরকার সেটা ওই একদম খেতে না পেয়ে মরে যাবে, এটা 2025 সালে কিন্তু ভারতবর্ষের কিছু কিছু দুর্ভাগ্যজনক জায়গা এখনো আছে, কিন্তু আমরা সাধারণভাবে দেখতে পাই না। এবার হচ্ছে যে এই যে আমরা ট্রানজিট নিচ্ছি, অর্থাৎ কিনা আমরা দারিদ্র্যর থেকে নিম্নবিত্তের পদ বেয়ে মধ্যবিত্তর থেকে আমরা সবাই কিন্তু হাঁটছি, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি গাড়ি করতে হবে। এবার এই বাড়ি গাড়ি করার পথে খুব গুরুত্বপূর্ণ অঙ্গন হচ্ছে কে বাড়ি গাড়ি করবে, যে ভালো পড়াশুনো করে। আর আমার মায়েরা বাবারা ভাবছেন যে ভালো পড়াশুনো করে। এবার পড়াশুনো করার মানে ডেফিনেটলি ভালো পড়াশুনো করতে হবে, কিন্তু পড়াশোনা করানোর যে অঙ্গনগুলো আমাদের সোসাইটিতে তৈরি করা হচ্ছে, যে পদ্ধতিটা, যে সংস্কৃতিটা নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ কিনা একটি ছেলে সে বই মুখে সারাদিন বসে থাকবে এবং তার পেছনে 4টে টিউটার গোজা থাকবে, এবং সে স্কুলে কতগুলো বই নিয়ে যাবে, বাড়ি ফিরবে, কোনো রকমে একটু জল ফল খেয়ে আর একটা টিউটারের কাছে যাবে, তারপরে সে আরো কতগুলো টিউটরের কাছে যাবে, সন্ধ্যাবেলা এসে ঢুলতে ঢুলতে সে ঘুমিয়ে পড়বে এবং বলবে আমার সাফল্যের পেছনে অমুক দায়ী, ওই টেলিভিশনে দাঁড়িয়ে বলবে সাফল্যের পিছনে আমার বাবা মা নেই, আমার বন্ধু বান্ধব নেই, আমার সবকিছু বিক্রি হচ্ছে। তো এই যে সভ্যতা, এই ছেলেটা ধর, আর তার মাঝখানে মায়ের কাজ কি? মায়ের কাজ হচ্ছে বেশ কিছু সুন্দর খাবার নিয়ে গিয়ে ছেলেকে খাইয়ে দেয়া, ছেলেকে টিউটরের বাড়িতে পৌঁছে দেয়া, টিউটরের বাড়ি থেকে নিয়ে আসা। কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে এর ফলে দাঁড়িয়ে এই ছেলেটির সামগ্রিক যে বিকাশ, যে বিকাশের খুব গুরুত্বপূর্ণ অঙ্গন হচ্ছে শারীরিক বিকাশ, সেই শারীরিক বিকাশ আমি তোকে বলছি, যে ছেলেগুলো এখন আমাদের কাছে ওই ডাক্তারিতে খুব ভালো টিক মেরে জয়েন্ট এন্ট্রান্স, তারপরে নিট ফিট এখন আছে না, নিট, তারপরে এগুলো হচ্ছে অশ্বমেধ যোগ্য,
রথের ঘোড়াতে সবাই ছুটে চলেছে এবং টিক মারতে মারতে তার র্যাঙ্ক কত হলো, সেই র্যাঙ্ক পেয়ে এসে প্রথমে MBBS করলো, তারপরে MD করলো। এবার সেই ছেলেটি এবার হোদল কুতকুত হয়ে সে নড়তে চড়তে পারে না। তার কাছে ওই টিক মারা ছাড়া, মানে আমি ডাক্তারি শিক্ষার অঙ্গনের কথা বলছি, টিক মারা ছাড়া সে জীবনে আর কিচ্ছু জানে না। তার সামনে যখন একজন রুগী আসছে, সেটিও তার কাছে হচ্ছে একটা 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 যন্ত্র, এবং সে জানে তার জন্য কি ওষুধ কতগুলো লিখতে হবে। স্বাস্থ্যই বল, চিকিৎসাই বল, কাকে বোঝাবি? যে এই ছেলেটিকে তো আমি অপরাধ করেছি, আমি অপরাধ মানে আমার সমাজ অপরাধ করেছে। আমার সমাজ তাকে সে সুযোগই দেয়নি জীবনকে বড় করে দেখার, শিক্ষাকে বড় করে দেখার। এবং চিকিৎসক হতে হবে, কিন্তু চিকিৎসক হওয়ার জন্য ওই কতগুলো শুধুমাত্র বইয়ের লাইন মুখস্থ করা, সোসাইটিতে না দেখা, আমার চারপাশটা না দেখা, পরিমণ্ডলটাকে না দেখা, এবং বারবার বলা প্যালেস্টাইনে কি হচ্ছে তার দিকে তার চোখ তাকাস না, গাজাতে কি হচ্ছে সে তার দিকে চোখ তাকাস না, ওটা তোর কাজ নয়। তোর কাজ হচ্ছে আগামীর পরীক্ষায় কি করে তুই ভালো নম্বর তুলতে পারিস, শুধু সেটুকু ভাব। এই যে আবারও বলছি, ঠুলি পড়া কতগুলো সন্তান, সমাজের সন্তানকে আমরা তৈরি করছি যারা রেসের মাঠে সফল হচ্ছে, এরা কিন্তু সামগ্রিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। সুস্থতার সামগ্রিক যে সংজ্ঞাটা, আমরা, এটা আমাদের অপরাধ, সমাজের অপরাধ। আমরা যারা ভাবনার জায়গায় অন্যভাবে ভাববো বলে ভেবেছিলাম, তারাও বোধহয় এই জায়গাটাতে সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছি না, যার ফলে দাঁড়িয়ে এখন যারা সফল, অর্থাৎ কিনা পড়াশোনার অঙ্গনে যারা সফল এবং যারা ওইভাবে গেছে, তাদের মধ্যে একটা বড় অংশ, সবাই আমি কথাটা বলছি না, আমি এটাকে কিন্তু ছোট করছি না, আমার এই কথাগুলোকে একদম যারা শুনছেন তারা, এবং আমার মনে হয় তুই তো এটা ভালো করে বুঝবি যে অন্যভাবে নিলে পরে হবে না। যেমন ধর, আমার এটা খুব দুঃখ লাগে, আমি খুব দুঃখের সঙ্গে কথাটা বলছি, বীরভূম থেকে বড় হয়ে কত ছেলে তো কলকাতায় গিয়ে সফল হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রতিদিন হয়। আমরা একটা সময় লক্ষ্যভেদ বলে একটা উদ্যোগ নিয়েছিলাম যে বীরভূমের যে ছেলেগুলো, কারণ আমার মনে হচ্ছে, আমি যেহেতু গাঁ থেকে জীবন শুরু করেছি, আমার মনে হচ্ছে গাঁ থেকে একটা ছেলে যখন শহরে যায়, তখন তার সব থেকে বেশি সাংস্কৃতিক সংকট হয় শহরের ছেলেদের, যে ওই আউটওয়ার্ড স্মার্টনেস বলে একটা জিনিস থাকে, সেই আউটওয়ার্ড স্মার্টনেসের সঙ্গে তারা ম্যাচ করতে পারে না। ইনিশিয়াল তাদের 1 বছর 1.5 বছর চলে যায় ওই আউটওয়ার্ড স্মার্টনেসের সঙ্গে ম্যাচ করতে, সে গুটিয়ে থাকে। তারপরে যখন সে বোঝে যে শহরের ছেলেগুলো শুধু পুটুর পুটুর করে বেশি ইংরেজিই বলতে পারে বেশি, আমি আবারও বলছি, আমি তাদেরকে সেন্ট নগরীজের কথা মনে অ্যাবসলিউটলি, আমাকে আমি সে গল্পটা বললে আমার মনে অনেকেরই ভালো লাগবে। তো আমি যখন প্রথম ডাক্তারি পড়তে গেলাম, প্রথম দিন যেদিন কলকাতা শহরে গেছিলাম, সেদিন পায়জামা পরে গেছিলাম, বুঝলি তো, প্রচুর প্যাক খেয়েছিলাম। তো কারণ আমাদের সময় 76 সাল, সে সময় পায়জামা পরে যাওয়াটা আমাদের কাছে খুব বড়, বেশ ইস্ট্রি করে পায়জামা পরে কলকাতায় গেছিলাম। তো বলো এটা তো গেঁয়ো ভূত। তো হ্যাঁ, তাই ছিলাম হয়তো। তো তারপরে যখন মেডিকেল কলেজে গেলাম, কোনো রকমের প্যান্ট ট্যান্ট বানিয়ে ঠানিয়ে, তো মেডিকেল কলেজে যখন গেলাম, তখন বেশ দেখছি কলকাতার ওই সব বড় ঠড়ো সেন্ট ট্যান্ট কী সব আছে টাছে। আমি তো নগরী হাই স্কুলে পড়েছি, এখন হচ্ছে যে নগরী হাই স্কুল, সাকিম নগরী, জেলা বীরভূম, এই আমার ঠিকানা। তো ওই তারপরে পরিচয় হচ্ছে ছেলেপুলেদের সঙ্গে, এসে ছেলেরা বেশ বলছে যে আমি অমুক সেন্ট, আমি তমুক বস্কো, অমুক তমুক অনেক কিছু, সেই নামগুলো শুনেছি। আর আমরা তখন ভাবতাম যে ওই ভিলেজ স্কুল মাস্টার বলে একটা কবিতা ছিল না, দ্য মোর দে স দ্য মোর দ্য ওয়ান্ডার গ্রিউ, হাউ দ্যাট স্মল হেড কুড ক্যারি অল হি নিউ। ঠিক সেরকম ভাবেই ওই ছেলেগুলোকে দেখে ভাবতাম, বাবারে এই ছেলেগুলো কত জানে রে, এদের সঙ্গে কি করে পারবো, এই জিনিস তো আমি পারবো না। তো তারপরে একসময় ভেতর থেকেই একটা ইম্পালস এলো, একটা মানে বাঁচার এবং বেঁচে ওঠার একটা টান এলো। এবং তখন একদিন বদমাইশি করেই ওইরকম কয়েকটা ওইরকম ইংরেজি বলা ফুটুর ফাটুর, ঘাড় উঁচি ওড়াবার কথা বলে, এরকম করে কথা বলে। তো ওরকম কয়েকটা ছেলেপুলে এসে যখন বলছে টলছে, দেখছি তখন বুঝতে শুরু করেছি যে এরা ফিজিক্সটা জানে না, শুধু ইংরেজিটাই জানে ভালো করে। আমি তো ভাই বাংলায় পড়েছি, ইংরেজি বলতে শুরু করেছি তখন সবে। তো আমাকে এসে জিজ্ঞেস করলো, তুই কোন স্কুলে পড়াশুনো করেছিস? কারণ ওদের স্কুলে তো ওই সব সেন্টেন্ট আছে, প্রিন্সিপাল আছে, হেডমাস্টার থাকে না। তো আমি হঠাৎ করেই কি আমাকে এই দুর্বুদ্ধি দিল। আমি বললাম, আই স্টাডিড ইন এ স্কুল ইন বীরভূম নিয়ার দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ডিস্ট্রিক্ট নেম শিউরি। ইউ ডোন্ট নো দ্য নেম অফ দ্য প্লেস, দ্য নেম ইজ নগরী। সো হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল? ইমিডিয়েট স্পন্টেনিয়াসলি আমি বললাম সেন্ট নাগরি।
Is it a missionary school? I told, yes, it's a missionary. It has got a different mission compared to yours. And who is the principal of the school? I বললাম, there is a person who is the principal of our school. His name is this. And what was the medium of instruction of your school? I বললাম, hardcore Bengali. তখন খুব জোরে বললাম হার্ডকোর বেঙ্গলি, অ্যান্ড আই এম প্রাউড দ্যাট উই স্টাডিড ইন বেঙ্গলি, বাট আই ক্যান স্পিক বেঙ্গলি ইংলিশ অ্যাজ গুড অ্যাজ ইউ আর। তো আমার বক্তব্য হচ্ছে যে আমারও কিন্তু বেশ কিছুটা সময় গেছিলো আমার মতো ম্যানিক পার্সোনালিটির, আমার মতো অ্যাগ্রেসিভ পার্সোনালিটির। মানে আমার মনে হয় যে ওইটার এই দুটো আমার মনে হয় আমাকে অন্ততপক্ষে এই সামগ্রিক বিশ্বে বীরভূমের গাঁ থেকে জীবন শুরু করে চলতে গিয়ে এই দুটো সহায়তা করেছে। কারণ আমার কিছুদিন বাদেই ভাবতে শুরু করলাম, আমি দেখতাম আমাদের বাকি যে গ্রামগুলোর ছেলেরা আছে তারা ভাবে যে কলকাতায় গেলে কলকাতার ছেলেদের সঙ্গে কি করে আমি তাল রেখে চলবো, আমি বোধহয় এতটা জানি না। এই যে একটা অদ্ভুত আমাদের হীনমন্যতা গাঁয়ের ছেলেদের, অথচ কন্টেন্টে গাঁয়ের ছেলেগুলোই দেখ গিয়ে সারা বিশ্ব দাবাচ্ছে, ভারত দাবাচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে গাঁ থেকে যারা জীবন শুরু করেছে। আমি প্রভেদের কম্পারেটিভ অ্যানাটমির মধ্যে আমি আসছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রেফারেন্সিয়াল ইনহিবিশন অফ দ্য রুরাল সাইকি, এইটাকে ওভারকাম করার জন্য আমাদের গ্রাম দেশগুলোর এটাই হচ্ছে উন্নয়ন। যখন একটা গ্রামের ছেলে সে একটা প্রতিকূল পরিবেশে অথবা কম্পারেটিভলি একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পরিবেশ থেকে বড় হয়ে চলতে শুরু করে নিজের মতন করে জীবনটাকে সৃষ্টি করে নেবে, খুঁজে পাবে, সেটা হচ্ছে আসল ভালো থাকা। ওটাই হচ্ছে ভালো থাকা। এবং সেই ছেলেটি তারপর চলতে 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 সামগ্রিকভাবে তার সাবজেক্টের উপর দখল এস্টাবলিশ করবে এবং তারপর সে জীবন খুঁজে পাবে। এরাই কিন্তু সব থেকে সৃষ্টিশীল হয়ে যায়। ওই ইম্পোজড ব্রাইটনেস যেটা আমরা বহু ক্ষেত্রে এই সোসাইটি করে, আজকে তো সোশ্যাল মিডিয়ার জগতে এবং সামগ্রিকভাবে মিডিয়া ডমিনেটেড জগতে এটা ভীষণ ইম্পোজড ব্রাইটনেস। প্রচুর মানুষ আছেন, ধর আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনাকে তো মাঝে মাঝেই টেলিভিশনে দেখতে পাই, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। হ্যাঁ, সত্যিই তো যেতে হয়, কারণ নানান ভাবনাগুলোকে তুলে ধরার জন্য আমার মনে হয় আমার মধ্যে যে ভাবনাটা সেই ভাবনাটা তো ব্যক্ত করতে হবে। কিন্তু আমি এটাও জানি যে আমার থেকে অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি সৃষ্টির ক্ষমতা রাখে এবং অনেক ব্যক্তি ভাবনার গভীরতায়, ভাবনার প্রশান্ত মহাসাগরীয় গভীরতা নিয়ে বসে আছেন, তারা কথা বলছেন না। আজকে সোসাইটির সংকটটা কোথায় জানিস তো? আজকে সোসাইটির সংকট হচ্ছে ওই যে প্রশান্ত মহাসাগরীয় গভীরতার মানুষগুলো যারা আপনার মনে পুরিব একাকী গন্ধবিদুর ধূপ নিশ্চল নিশ্চুপ বলে বসে আছেন, তাদেরকে যদি আমরা সুশ্রু দিয়ে বার করে নিয়ে আসতে পারি এবং বার করে নিয়ে এসে তাদেরকে বলতে পারি যে তোমরা এই সোসাইটিটাকে ডমিনেট করো, রাজপথে দাঁড়িয়ে তোমাদের ভাবনাগুলোকে তুলে ধরো এবং তোমরাই সব থেকে জোরে গান গাও, তাহলেই এই সোসাইটিকে যারা এই সমাজে যারা দুর্বৃত্তবৃত্তি করে বেড়াচ্ছে, যারা নানান দুর্মতি নিয়ে সোসাইটিটাকে ডমিনেট করছে, আমার বারবার মনে হয় যে ওদের দেখে ওই রকম চুপ বেশিরভাগ মানুষ আসলে সোসাইটিতে কথা বলতে চান না, একটু ভয়ে থাকেন। এই আসলে এই যারা দুর্মতি হয়, যারা দুর্বৃত্ত হয়, তারা উচ্চকণ্ঠ হয়, তারা রাজপথটাকে ডমিনেট করে। কিন্তু এই সোসাইটি তখনই সুন্দর হয় যখন যারা সৃষ্টিশীল, যারা সংবেদনশীল, তারা একটু কণ্ঠটাকে উঁচু করেন এবং উঁচু করিয়ে ওই রাস্তায় থাকা দুর্মতি মানুষগুলোকে চোখে চোখ রেখে বলেন যে বাবা তুই তোর মতন করে খাচ্ছিস, করে খা, তোর মাথায় বদবুদ্ধি আছে আমি কিন্তু সেটা জানি, তোর ফন্দি ফিকিরগুলো আমি জানি, আমি তোকে সমীহ করি, সম্মান করি না। আমার সম্মান, তুই যদি ভেবে থাকিস তোকে সম্মান করবো, ভুল ভাবছিস, তোকে সমীহ করি কারণ আমার শান্তিতে থাকার জন্য তোকে সমীহ করা দরকার। কাজেই ভালো থাকার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে এই চুপ থাকা ভালো মানুষগুলোকে, যারা সংস্কৃতিবান, সংবেদনশীল এবং যারা সৃষ্টিশীল, ক্ষমতাবান, তাদেরকে আরো একটু বেশি কথা বলতে হবে এবং ওদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে। কারণ এরা সংখ্যা অনেক বেশি, ওরা সংখ্যা অনেক কম। ওই মিউটেটেড ভাইরাস না, বায়োলজিতে বলে না মিউটেটেড ভাইরাস আর ওয়াইল্ড টাইপ ভাইরাস, এগুলো তো হচ্ছে ওয়াইল্ড টাইপ ভাইরাস। তো যারা ভালো মানুষ, মিউটেটেড ভাইরাসগুলো তো খুব তাড়াতাড়ি ছড়াতে শুরু করে আর ওদের দেখে সংখ্যায়ও বাড়তে শুরু করে। কাজেই আমাদের এই মুহূর্তের সংকট হচ্ছে রাজপথ ডমিনেট করছে, সমাজের রাজপথ ডমিনেট করছে ওই মিউটেটেড ভাইরাস এলিমেন্টগুলো। আমাদের কিন্তু ওয়াইল্ড টাইপ ভাইরাসের চর্চাটা বেশি করতে হবে, সবুজ পাতার চর্চা করতে হবে। এই সময় দাঁড়িয়ে ভালো থাকার যে কথাগুলো আমরা শুরু করব, মানে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেল আমাদের। এবারে ভালো থাকার জায়গায় আসতে গেলে মানে আমরা কতগুলো কথা বললাম, আমরা অ্যাডিকশানের বললাম যে অ্যাডিকশান না করা, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো,
খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা কি মনে হচ্ছে না সরে যাচ্ছি ট্র্যাডিশনাল জায়গা থেকে? না না, একদমই। এটা তো দেখ অনুমিত্র, বড় করে ভাবলেই দেখবি আজকে তুই যদি অ্যাডিকশনের কথা বলিস, তুমি যে রোগী দেখো, যে রোগীগুলো দেখো, তুমি আসলে সারাদিন গ্যাস টিপছি। আরে রুগী দেখি তো কাগজ বানাই, রুগী দেখি বলিস দেখো তো, না, কাগজ বানাই। তাদের কি তো মনে হচ্ছে I'm more of a prescriber than a doctor as I dream to be. মানে আমার সারাদিনের, তোর সারাদিনের কাজ কি? ওই মানুষটাকে যাকে দেখবি, আবার একটা আমার বদরোগ আছে, অনেকের আমার উপর অভিমান হয়, রাগ হয় যে আমি রোগ নাই বলি। ও বলে লোক ঠকিয়ে খাই, লোক ঠকিয়ে খাই বলে। ঠিক তো। তো আমরা তো বেসিক্যালি করি কি, যে আমাদের পেশাটারই এখন সংকট হয়ে দাঁড়িয়েছে, যে কাউকে আমরা ভাবতেই ভুলে গেছি যে, এবং এটা রিস্কি গেম। কারণ কাকে বলবো, সে মন খারাপ হবে, কারণ যে মানুষটা আমার কাছে আসছে সে মানুষটা তো কষ্ট নিয়ে আসছে। তো এবার আমি তার কষ্ট আমার বিজ্ঞানের বুদ্ধি দিয়ে অ্যানালিসিস করে, আমার যদি মনে হয় ভাই যে এর রোগ নাই, আমি তাকে বলি ভাই তোমার রোগ নাই। অমনি বহু মানুষ আছেন যাদের রোগানুভূতি এত প্রবল, যারা রোগ মাদকতায় এত তন্নিষ্ঠ, যারা সামগ্রিকভাবে চারিদিকে যে বাজারের যে রোগ সঞ্চারী যে পরিমণ্ডল, তাতে এতটা বেশি আবিষ্ট হয়েছেন যে, এবং তিনি তো আমার কাছে এসছেন দুটো পয়সা দিয়ে বা হাসপাতালে যেভাবেই হোক, বিনি পয়সায় বা পয়সা দিয়ে যেভাবেই হোক তিনি এসছেন একটা সমস্যার সমাধান খুঁজতে। এবার আমি তাকে বললাম যে দাদা গো, দিদি গো, তোমার সেরকম রোগ নাই গো। বাস মুখখানা ভারী হয়ে গেল, দুঃখ পেল। ডাক্তারবাবু বোধহয় আমার সমস্যাটার অতি সরলীকৃত ব্যাখ্যা করছেন, এবং ডাক্তারবাবু আমাকে ওষুধ লেখেন, আমাকে টেস্ট দেন। এবার হচ্ছে এই যে, আবারও বলছি, ওষুধ বিক্রি, অসুখ বিক্রি, অ্যাডিকশন বিক্রি, মডিফাইড ফুড বিক্রি, এই যে সামগ্রিকভাবে একটা পরিমণ্ডল, এগুলো সব কিন্তু অনুমিত্র বড় করে ভেবে দেখবি এক সূত্রে গাথা। এবং সবটাই হচ্ছে যে কোথায় একটা এসে যেন আমরা ঠিক করে ফেলেছি যে বিনি পয়সায় যা পাবে সেটা সোনা নয়, সেটা চকচক করে না। একদম তাই। আমি এই জন্য সরকারি হাসপাতালে গিয়ে তোমার চিকিৎসা হবে না, আমি সরকারি হাসপাতালে সবকিছু সোনা সোনা সেটা বলছি না, একদমই তাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সরকারি হাসপাতালে গেলে আর যাই হোক, মানে যার 5 পয়সার রোগ আছে, এই যে বার্জিয়নিং কর্পোরেট সেক্টর, এটা বাঁচে কি করে চিকিৎসার সময়? মানুষ তো এটা বারবার বলি, আর আমরা গাল খাই, গাল খেতেও প্রস্তুত, অন্যায় বলে মনে হয় না, তখন মনে হয় এই জীবন পূর্ণ করো দহন দানে। বেসিক্যালি এই আমাদের যে বার্জিয়নিং কর্পোরেট সেক্টর বেঁচে আছে কিভাবে? যে মানুষগুলো রোগ নাই, তারা ঢুকলে পরেই আমার কাছে, অভিজিৎ চৌধুরীর কাছে আসলেই আমি বলবো গম্ভীর হয়ে, আপনার বড় রোগ হয়েছে। যার 10% রোগ আছে তাকে গম্ভীরভাবে বলবো আপনার 50% রোগ হয়েছে, অমুক অঙ্গ বিকল, তমুক অঙ্গ এক্ষুনি খারাপ হয়ে যাবে। এবং আমি অভিজিৎ চৌধুরী, আমার কাছে একমাত্র সেই মন্ত্র জানা আছে, এবং সেই মন্ত্র যদি আপনাকে দীক্ষিত হতে হয় তাহলে আপনাকে 5খানা রক্তের টেস্ট, 6খানা অমুক স্ক্যান, তমুক স্ক্যান, 7খানা তমুক জিনিস, আর গুগলে এখন সবাই ঢোকে, কাজে গুগলে ঢুকলে পরেই মনে হবে এই রোগ থেকে ক্যান্সার পর্যন্ত আমি পৌঁছে যেতে পারি। অতএব ওই যে আমার দুয়ারে এসে যিনি অতিথি হয়ে এলেন বড় কামনা নিয়ে, তাকে কামড়ে দিয়ে আমি কি শুরু করলাম? আমি শুরু করলাম তার না রোগ থাকলে তার রোগ বানানো, অর্থাৎ রোগ অ্যাসক্রাইব করা। ওই জন্য ওই একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন কেনেথ অ্যারো বলেছিলেন না যে মেডিসিন, হেলথ ইজ এ অ্যাসিমেট্রিক ইনফরমেশন, অর্থাৎ নলেজটা তো আমার কাছে আছে, যে মানুষটা আসছে তার কাছে তো কোনো খবর নেই, এটাকেই বলে নলেজ অ্যাসিমেট্রি। তো এবার হচ্ছে আমি সেটাকে যদি এভাবে ব্যবহার করি, বহু মানুষ আছেন এরকমভাবে ব্যবহার করেন না, তো এবং যার সত্যিকারের অসুখ আছে তাকে আমি বললাম তোমাকে এক্ষুনি ইন্টেন্সিভ কেয়ারে যেতে হবে। এবার ইন্টেন্সিভ কেয়ারে যেতে হয়, এর পিছনে সায়েন্সও তো আছে, বেশ কিছু মানুষকে ইন্টেন্সিভ কেয়ারে সত্যিই যেতে হয়। এই যে আমার কাছে বিজ্ঞানের যে নলেজটা আছে, সেই নলেজটাকে যদি আমি ডিস্টর্ট করে মানুষের কাছে নিয়ে আসি, যেটা মার্কেট আমাকে শেখাচ্ছে, কারণ হচ্ছে আলটিমেট মার্কেটে আরবিট্রাল হচ্ছে কত দ্রুত গতিতে আমি কত পয়সা রোজগার করতে পারবো। এবং একজন মানে কর্পোরেটগুলো কিভাবে করে, একজন রুগীর থেকে তোমাকে বাবা ঢুকলে পরেই 40,000 টাকা তুলে দিতে হবে ডাক্তারকে। ভালো ছেলের যে ডাক্তার, সে তো স্বপ্ন দেখেছিল সেবাব্রতী হবে বলে, এবার সে কাজ পায়নি, কারণ সরকারও চাকরি দিচ্ছে না এখন আবার নতুন ছেলেগুলো যাবে কোথায়? ছেলেগুলো গিয়ে ঢুকছে কর্পোরেটে। এবার কর্পোরেটে 5 দিন ঢোকার পরে সে দেখছে এটাই বোধহয় জীবন, এভাবেই বোধহয় রুগী ভেঙে খেতে হয়।
অতএব সে ওই ওই যার রোগ নাই তাকে গম্ভীর হয়ে বলছে তোমার রোগ হয়েছে, যার রোগ হয়েছে তাকে যতটুকু ওষুধ মিনিমাম না করে নয় তার থেকে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দাঁড়িয়ে রোজগারের ইতিবৃত্ত, অর্থাৎ কিনা এক অদ্ভুত রকমের রোজগারি সংস্কৃতির চর্চা এসে পড়ছে। আর আরও দুঃখের কথা কোথায় জানিস তো অনুমিত্র, এই তো আমরা তো আবার এখন এর যে ফ্যাক্টরি, অর্থাৎ চিকিৎসা কর্মী তৈরির ফ্যাক্টরি, চিকিৎসক তৈরির ফ্যাক্টরি, সেটাকেও তো আবার নিয়ে ফেলছি বাজারে। বাজারের প্রয়োজনেই সেটা তৈরি হচ্ছে, অর্থাৎ কর্পোরেট হেলথ কেয়ার বেড়ে উঠছে। সরকার ক্রমাগত ঠিক করেছে সরকার হরিশ্চন্দ্র হবে এবং ক্রমাগত অন্তর্ধান করবে চিকিৎসার ক্ষেত্র থেকে, এবং সরকারি জায়গাটা ক্রমাগত মলিন হচ্ছে, দৃশ্যত প্রতীয়মান। সরকারও চাইছে যে আরও বেশি করে এই মানুষগুলো আসুক, যারা ব্যবসাদার, যারা তেলের ব্যবসায় বড় হয়েছে, যারা পাথরের ব্যবসায় বড় হয়েছে, যারা কয়লা খনির ব্যবসায় বড় হয়েছে, তারা এসে হঠাৎ বড় লোক হওয়া পয়সাগুলো নিয়ে এসে ফেলছে হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, হয় হাসপাতাল বানাচ্ছে, আর সবথেকে বড় সুন্দর ওই মুকুটের মতন গুপি বাঘার মুকুট হয়ে দাঁড়িয়েছে এখন মেডিকেল কলেজ বানানো। এখন দেখবি সব জায়গায় প্রায় ওই কলমি গাছের মতন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, আর সেই মেডিকেল কলেজে পড়বে কে? বড় লোকের সন্তানরা। কারণ ওই মেডিকেল কলেজগুলোতে পড়তে গেলে 1 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা লাগে। সেই জায়গাগুলোতে যেতে গেলে পরে কার পকেটে সেই পয়সা আছে, সেই পয়সাগুলো দিয়ে দাঁড়িয়ে, আরে ভাই সেদিন আমাকে একটা গাঁয়ের লোক দেখাতে গেছিল, এই বীরভূমেরই গাঁয়ের লোক, কোন অঞ্চল বলছি না, বললে পরে ঠিক হবে না। তো হচ্ছে গিয়ে বললো, জানেন স্যার আমাদের 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এখন 26টা ছেলে ডাক্তার হচ্ছে, 60খানা ছেলে ডাক্তার হচ্ছে। আমরা কীরকম? তারা সবাই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে নিট ফিট দিয়ে পেয়েছে। বলছে না না দূর ওসব ছাড়ুন, আমাদের ওখানে পয়সা উড়ছে, পয়সা উড়ছে। তো উড়ো পয়সা কোথায় যাচ্ছে? গোবিন্দায় নম হয়ে উড়ো পয়সা যাচ্ছে সব গিয়ে পড়ছে মেডিকেল কলেজে। এবং এরা পশ্চিমবঙ্গে পড়ছে, ভারতে পড়ছে, কেউ যাচ্ছে ইউক্রেন, কেউ যাচ্ছে মস্কো। অর্থাৎ কিনা একটা অদ্ভুত, এও এক মাদকতা যে আমার সন্তানকে যদি আগামীতে উৎপাদনক্ষম করে তুলতে হয়, অর্থাৎ রোজগেরে করে তুলতে হয়, তাহলে ডাক্তার বানাতে হবে, কারণ ডাক্তারই তাড়াতাড়ি বড় লোক হতে পারে। এই যে আমার ভাবনা, সর্বগ্রাসী ভাবনা, বড়লোক হওয়াটাই একমাত্র লক্ষ্য, এবং সে নলেজ হচ্ছে কিনা, তার স্কিল হচ্ছে কিনা, এইসব কিচ্ছু নেই। এবং এই যে মেডিকেল কলেজগুলো তৈরি হচ্ছে, মেডিকেল কলেজগুলোর গুণমান সম্পর্কে ন্যাশনাল মেডিকেল কমিশন আবার দেখছিস তো যে ঘুষের বিনিময়ে পারমিশন, ইন্সপেক্টররা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে। তো দেশটা একদম একটা অদ্ভুত রকমের ফ্লুইড স্টেটের মধ্যে আছে, এবং সামগ্রিকভাবে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে এবং হাসপাতালের ক্ষেত্রে যে সামগ্রিক অবনমন দুটোর পাশে বাজারের হাতে গিয়ে পড়েছে। আগামীর দিনগুলো কিন্তু সাধারণভাবে মানুষের পক্ষে খুব সুখদায়ী হতে যাচ্ছে বলে আমার মনে হয়। তাহলে তুমি বলছো যে পরে কেমন আছো জিজ্ঞেস করলে ভালো থাকবো, ভালো আছি এটা বলা মুশকিল? না না না, ভালো থাকতে গেলে প্রাথমিক শর্ত হচ্ছে হাসপাতালে যাতে কম যেতে হয় তার ব্যবস্থা করতে হবে। না, হাসপাতাল তো গ্যারেজ। হ্যাঁ, হাসপাতাল গ্যারেজ, একদম গ্যারেজ। হাসপাতালে যেমন ওই গাড়ি যেমন খারাপ হলে গ্যারেজে ঢোকাতে হয়, টায়ার ফুটো হলে গ্যারেজে যায় লোকে মানুষ, হাসপাতাল গ্যারেজ। ভালো থাকাটা কিন্তু জীবনে হয়, প্রতিদিনের জীবনে হয়। কাজেই প্রতিদিনের জীবনে আমাদের খাবারটাকে ঠিক করতে হবে, আমাদের পরিশ্রমটাকে বাড়াতে হবে, আমাদের নেশা কমাতে হবে। এবার হচ্ছে আবারও বলছি তোকে, এই নেশার প্রশ্ন যদি বলিস, একটা অদ্ভুত অবস্থান। অ্যালকোহল নিয়ে যদি কথা বলতে যাস না, কথা বলতেই পারবি না। তোকে মানে এও হতে পারে যে তোকে এরকম একটা ধারণা আছে যে অ্যালকোহল খাওয়া নাকি একটু খাওয়া যায়। এই কথাগুলো যখন শুনি গা জ্বলে, কিছু বলাও যায় না, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এবং এখন তো শুনছি যে বাড়িতে বাড়িতে বসেও মদ। আরে ভাই, অন্নপ্রাশনের অনুষ্ঠানে ঘেরা একটা জায়গা থাকে, সেখানে টুংটাং আওয়াজ আসে, সেখানে মদ সার্ভ করা হয়। অন্নপ্রাশনে যেখানে আমি আমার সন্তানের প্রথম মুখে ভাত হচ্ছে, বঙ্গজীবনের অঙ্গ আর বড়দিন নয়। না 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 না, বঙ্গজীবনের অঙ্গ হচ্ছে মদ্যপান, এবং হচ্ছে আমার গায়ে ধর একটা, কেন সারা ভারতবর্ষের মধ্যে এখন হ্যাঁ, আমার গায়ে একটা মদের দোকান ছিল, এখন 4খানা মদের দোকান। আর আগে বলতাম যে মানে খুব খারাপভাবে, আমরা তো গরিব মানুষগুলোকে ছোট লোক বলি, তো আমাদের তো অভ্যাস আছে, তো আমাদের তো অনেক কিছু থেকে অভ্যাস। তো গরিব মানুষগুলোকে ছোট লোক বলতাম। তো ছোটবেলায় আমরা বলতাম ছোট লোকে মদ খায়, এই কথাটা বলতাম, কারণ তারা গরিব মানুষ, তারা ছোট লোক। এখন কে ছোট লোক কে বড় লোক বোঝা মুশকিল। এখন হচ্ছে দুর্গা পুজোর দিনে, কালী পুজোর দিনে ওই যে ডিজে নিয়ে যখন ভাসান বেরোয়, তখন কে যে বড় লোক আর কে ছোট লোক ভাবা মুশকিল। তখন সব থেকে সুন্দর হচ্ছে, সব থেকে ভালো লাগে কোথায় জানিস তো? গরিব বাড়ির ছেলেটা যে পড়াশুনো করেছে, যে খুব সুন্দরভাবে নিজের ভাবনাটাকে তৈরি করেছে, সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে
এই মধ্যবিত্ত আর উচ্চবিত্ত পরিবারের ছেলেগুলো যখন লাটাপুটি করে মদের ঘোরে, এবং তারা এসে তখন মা দুর্গার পায়ে এসে তাদের জীবন সমর্পণ করে। ওদের জীবন সত্যিই ভেসে গেছে 20-20 বছরের পার, ওদের জীবন ভেসে গেছে। এবং এই ভাষা আমরা দায়ী, আমরা এই সোসাইটি আমরা দায়ী। ওই যে ওই আবার আমার মনে পড়ে যায় ওই ঋত্বিকের সুবর্ণরেখার ওই কথাগুলো, বড় মজা, বিভৎস মজা, কলকাতায় বিভৎস মজা। এই যে কমফর্ট আর মজার বৃত্ত বিজন ভট্টাচার্যের মুখ দিয়ে বেরিয়েছিল, এই কমফর্ট আর মজা আর উন্নয়নের যে অদ্ভুত বার্তার একটা গল্প আমরা আমাদের সমাজে নিয়ে এসেছি, তাতে ভেসে যাচ্ছি। এবং এটা কিন্তু পরিকল্পিত, অর্থাৎ কিনা মানুষ যাতে ভাবতে না পারে তার জন্য নেশার গর্ভে তাকে বিলীন করে দেওয়ার একটা অদ্ভুত প্রয়াস, একটা অদ্ভুত সামগ্রিক বৃত্ত চালু করা হচ্ছে। গ্রামগুলোকে মদের ফোয়ারায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, যারা পরিশ্রম করে খায় তাদেরও বোঝানো হচ্ছে, এবং যারা ভাবনা মধ্যবিত্ত উচ্চবিত্তের সন্তানরা যারা একটু ভাবতে পারতো তাদেরকেও এইভাবে, তো কাজে নেশাটাও এভাবেই সামগ্রিকভাবে এবং এটা তৈরি করছে। এটাও কিন্তু একটা বাজারের ইনফ্লুয়েন্স আছে। আর খাবার আমরা ভাবতেই ভুলে গেছি যে আমাদের সেই পান্তা ভাতের জমানা, পান্তা ভাতের মধ্যে প্রচুর প্রোবায়োটিক ছিল। আমি তো বলি, এখনও বলি কি, আমরা বললেই তো হলো না, পাবি কোথায়? এখন হচ্ছে যে আমরা যত খাবার খাচ্ছি ওয়েস্টার্নে, এখন আবার তো চারিদিকে দেখবি খাদ্যের উৎসব হয়। আগে খেতে পেত না লোকে, এখন খাদ্য উৎসব হয়। তো উৎসব হোক, কিন্তু যে সংস্কৃতিটা হয়েছে, অর্থাৎ খাবার না খেলে যেন অপরাধ। দেখবি ওই আমাদের মানে এই বলছি যে আমাদের অনেক অনেক সংসারে আছে যে বউ যদি বা বর যদি বউকে না নিয়ে বেরোয়, সপ্তাহে 2 দিন 3 দিন অভিমান হয় অনেকের যে খেতে নিয়ে বেরোলো না। অর্থাৎ খেতে নিয়ে বেরোনোটাই একটা যেন একটা যেন স্টেটাস সিম্বল, একটা যেন কালচারাল এলিমেন্ট। অর্থাৎ খাওয়াটাকে আমরা ঢুকিয়ে দিতে পেরেছি, এবং খাবারের কোয়ালিটি, এবং তার মধ্যে কোনো ব্যালেন্সড ফুড নেই। আমরা ফল খাই না, আমরা শাক পাতা খাই না, আমরা প্রোটিন কম খাই, আমরা খাচ্ছি হচ্ছে এক গাদা প্রসেসড ফুড, আমরা খাচ্ছি হচ্ছে যা কিছু পশ্চিমা বলে জেনে এসেছি সেগুলোই যেন ভালো। একটা অদ্ভুত রকমের আমাদের আগে একটা কনসেপ্ট ছিল, যত রঙিন জিনিস সব ভালো, যত সাদা সব খারাপ। এভাবেই যদি ভাবি সবার জন্য, যে আমরা যে সব সাদা জিনিস, সে সিগারেট থেকে শুরু করে চিনি, নুন, তেল, এগুলোকে একদম কম খাওয়া, আর যত সবজিপাতি আছে দেখতে সুন্দর, লাল, নীল, সবুজ, সেগুলো বেশি করে খাওয়া। এটা তো বেসিক জায়গা ছিল, ফুড পিরামিডের বেসিক স্ট্রাকচার আমাদের একদম উঠে গেছে। কেউ খায় না, বাইরে খায় না, ফলমূল খায় না, লোকে নামই শোনেনি। খেতে খেতে খাওয়াটা যেন খারাপ, তুই শাক খাস, তুই যেন ও যেন মানে একদম পয়সা করি নাই, ও যেন খুব খারাপ অবস্থা, মানে দারিদ্র আছে একদমই। এটা আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম ছিল, শুক্তো দিয়ে শুরু করা এবং লাস্টে টক খাওয়া। এটা যে কত হেলদি ছিল। এবং আর একটা ভয়ানক অনমিত্র হচ্ছে তেল। আরে বাপরে বাপ, কদিন আগে ভাই শুনলাম প্রধানমন্ত্রী তার মন কি বাতে একবার উচ্চারণ করেছিলেন যে তেল পরিহার করো। আর তারপরেই যতদূর মনে হয়, আমি জানি না হোক চাই, যে এই যে তেল লবি তার ঘাড়ের উপর অথবা তার সামগ্রিক রাজনৈতিক বৃত্তের উপর ঝাঁপিয়ে পড়ে, এটা একটা বড় সমস্যা। টোব্যাকো এলিমিনেটেড হয়েছে প্রায় আমাদের দেশ থেকে, গ্রেটেস্ট পাবলিক হেলথ সাকসেস। আমরা যদি তেল খাওয়াটাকে কমাতে পারি, এলিমিনেট করাটা, মানে আমরা বারবার বলছি যে প্রত্যেক পার্সনের একটা ফ্যামিলিতে 4 জন থাকলে 2 লিটারের বেশি তেল কিনবে না। দিদির হাতে, মায়ের হাতে 60 × 30 1800, 200 বাফার 2 লিটার, বাস, তার বেশি তেল ঢুকবে না। একটা কনসেপ্ট তৈরি হচ্ছে সরষের তেল মানে খারাপ, এটা কত ভুল। না, ওই তো বলছি, সরষের তেলই হোক আর সাদা তেলই হোক, অল সেম। এবং তেল যে কত ক্ষতি করে আমরা সোসাইটিকে সে খবর দিতে পারছি না। আর তেল চুকচুকে রান্না না হলে অভিমান হয়, আমাদের পুরুষদের অভিমান হয় বলে মেয়েরা তার অভিমানটাকে ক্যাটার করার জন্য তারা আরো বেশি তেল ঢালে, এবং তার সংসারে যত বেশি তেল তার যেন ততটা বেশি সামগ্রিক যত বর্ধিষ্ণু। তো এই যে ভাবনাগুলো, আমাদের খাবারের ভাবনাটার মধ্যেও যে সংস্কৃতিটা আছে, সেই সংস্কৃতিটাকেও আমাদের পাল্টা, তেল ছাড়তে হবে, আমাদের শাক পাতা বেশি খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পরিশ্রম বাড়াতে হবে, অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমরা হাঁটি না, আমরা টোটোয় চেপে গাঁয়েও এক ঘর থেকে আর এক ঘরে যাই, আমরা সাইকেল চাপি না, আমরা মোটর সাইকেল চাপি। আমি খুব খারাপভাবে বলছি, কথাটা খারাপ নয়, কারণ এটাও আমাদের কথা, আমরা হাঁকতে গেলে মোটর সাইকেল চেপে হাঁকতে যাই।
এরকম আমাদের অবস্থা। তো আমরা আমরা এখন চাষ চলে গেছে লাঙলে। আরে ভাই, আজ সকালবেলা খবরের কাগজে দেখলাম লাঙলে চাষ, লাঙল দিয়ে চাষ, তার একটা ছবি এসছে, মন ভরে গেল। এটা যেন সেই আদিম সভ্যতার অঙ্গ। সত্যিই তো তাই, আমরা পুরনো জায়গায় ফিরে এখন হচ্ছে মোদল কুতকুত একজন বেশ পরিপুষ্ট উদর একজন ব্যক্তি ট্র্যাক্টরের উপর বসে পা চালাচ্ছেন এবং তাই দিয়ে ওই জল আছে ভরা এবং জল উথলে পড়ছে, চাষ চলছে। সো চাষও হয় গতরে খাটা নয়, চাষও হচ্ছে ট্র্যাক্টরে। আমি হাঁটছি না, সাইকেল চালাচ্ছি না, আমি সেলফোনে অর্ধেক কাজ হয়ে যাচ্ছে, আমার শরীরটা নড়ছে না। এই যে আমার শরীরে ঢুকছে শুধু, বেরোচ্ছে না কিছু, অর্থাৎ ক্যালোরি বলে না, শক্তি। সবাই তো আমরা যদি ঢোকাই শুধু, বার করি কম, যাবে কোথায়? ভুঁড়িতে আসবে। আর যার ভুঁড়ি বাড়বে বুঝে নিন তাকে ট্যাক্স দিতে হবে, তাকে ট্যাক্স দিতে হবে, তাকে ট্যাক্স দিতে হবে। ও ট্যাক্স ইন ফর্ম অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, স্ট্রোক, একদম একদম। আর ওই ফ্যাটি লিভার বাতিক হয়েছে এখন একটা, ওই ফ্যাটি লিভার বাতিকটা নিয়ে নন এসেনশিয়াল ড্রাগস। তুমি আমাকে বলো যে আমরা যে ওষুধ লিখি, এমন তো এটাও শিখেছিলাম, রায়চৌধুরী স্যার বলতেন যে নো মেডিসিন ইজ অলসো প্রেসক্রিপশন। লিখতে হবে যে বুকে সাহস নিয়ে ভাই লিখবি যে ওষুধের প্রয়োজন নেই, তাতে পেশেন্টরা যত বক্রোক্তি করুক বা খারাপ চোখে তাকাক, এটা তো করতে হবে, ওষুধের প্রয়োজন হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হলো তুমি বললে অ্যাক্টিভিটির কথা, আগে বাজারে যাওয়া হতো। বাজারে যাওয়া মানে তো দুটো জিনিস ছিল, লোকের সাথে দেখা হওয়া, কথা বলা, হাঁটা। এখন বাজার বাড়ির সামনে আসছে, অ্যাক্টিভিটি কমে গেল এবং তোমার ব্রেনের অ্যাক্টিভিটি আরও কমলো। বয়স্ক মানুষদের, সে মানুষটা রিটায়ার করুক বা নন রিটায়ার্ড, যারা রিটায়ারমেন্টের প্রশ্ন নেই, বাড়িতে খেটে খায়, তাদেরও তো এই প্রশ্নগুলো কমে যাচ্ছে। তাস খেলা সর্ট অফ কিছু, মানে তাস খেলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু সর্ট অফ ব্রেন ম্যাপিং, ব্রেনের অ্যাক্টিভিটি, এগুলো কমে যাচ্ছে। এগুলোও তো খারাপ থাকার একটা দিক। আমি সুসন্তানকে বিদেশে বড় করতে পাঠিয়ে দিলাম, তার সঙ্গে যোগাযোগ নেই, আমি একা হয়ে গেলাম। তুমি যখন বলতে কোভিডের সময় প্রায়ই মানে আলোচনা হয় যে চিৎকার করে বলতে যে, এবং এখনও তুমি বলো যে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা রোজগারের থেকে ইম্পর্টেন্ট কত লোক তুমি চেনে, বিপদের দিনে কটা লোক পাশে দাঁড়াচ্ছে। এবং সেই আমলে আমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল যে নেটওয়ার্কিং তৈরি করা, অসহায়ত্ব থেকে মানুষকে বার করতে হবে। কারণ অসহায়ত্ব না একটা অনুভূতি, অসহায়ত্ব একটা ভাবনা। এই যে আমি প্রথমেই বলছিলাম, চিৎকার করে বলছি একা হয়ে যাচ্ছি আমরা, তখন তোমার চিৎকারটা খুব আমাদের মনে হতো যে একটা অনুপ্রেরণা। এবং চিৎকার আমার মনে আছে, বিভৎস চিৎকার তুমি বলতে কোথায় লোককে বাড়ি থেকে বার করা, এই যে নর্থ বেঙ্গলে বা অন্য জায়গাগুলোতে। তো কি তোমার মাথায় কি ছিল তখন, বা এখনো কি আছে? না, আমার বারবার মনে হয় আমরা সোসাইটিটাকে না অদ্ভুত, ওই ভালো থাকাটা মানে হচ্ছে সবাই মিলে ভালো থাকা, আর সবাই মিলে ভালো থাকার ভাবনা থেকে আমরা সরে গিয়ে শুধু আমি ভালো থাকবো, এই একটা অদ্ভুত ভাবনা। আমার সন্তান ভালো থাকবে, আর আমার সন্তান ভালো থাকার একমাত্র অঙ্গন হচ্ছে তার জাগতিক সুখ লাভের অঙ্গনগুলো কেমনভাবে প্রশস্ত হচ্ছে, কত ম্যাথামেটিক্যাল গতিতে, গাণিতিক নিয়মে সে অঙ্ক কষতে কষতে আমার নগরীর থেকে শিউরির থেকে কলকাতার থেকে ব্যাঙ্গালোর থেকে নাসা। এই যে আর জানিস, আরো খুব দুঃখ লাগে, এই নাসাতে পৌঁছনো যে বীরভূমের সন্তানরা, তারা দেশে ফেরে একবার, দুবার, 5 বার। তো এগুলো জানিস অনমিত্র, আমারও তো বয়স হয়েছে এখন মনে হয় যে ভাই, আমি কি বড় করলাম আমার সন্তানকে। যে সন্তান, আমি বিশ্বাস কর, আমার এখনো 5 দিন কলকাতায় কার্বন ডাইঅক্সাইড খাই, অক্সিজেন, 2 দিন অক্সিজেন নিয়ে এখানে। এবার হচ্ছে শনিবারের সন্ধ্যায় বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা যখন অজয়পুরে একটা অদ্ভুত রকমের সুন্দর শব্দ পাই, ওই শব্দটায় আমার মনের মধ্যে ওই নাচে যে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচ শুনতে মনে হয় আমি যেন অক্সিজেনের ভান্ডারের মধ্যে ঢুকছি, এমন একটা জায়গায় ঢুকছি। এবার হচ্ছে ঠিক সেই অনুভূতিটাই উল্টে যায় যখন আমি রবিবারের রাতে কলকাতা শহরে হাওড়া স্টেশনে ঢুকি। তো এই যে, আবারও বলছি, এটা একটা অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু প্র্যাকটিসও করতে হয়। তো আমি সেই জন্য আমার যারা বীরভূমের বা গ্রাম থেকে বড় হওয়া, সব জায়গায় একই প্যারাডাইম আছে, যারা কলকাতায় সুপ্রতিষ্ঠিত, তাদের বারবার মনে হয় যে ভাই, ওই পুজোয় একবার দেশে না এসে, বাবা দেশ আবার কি রে? আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো আমার বাড়ি কোথায়, আমি উত্তর দিই আমার বাড়ি শিউরি, আমার বাড়ি। তারপর বলে না মানে কলকাতায় আপনি, আরে ওটা ক্যাম্প অফিস, ওটা আমি কিছুদিন কাটাবো বলে এসেছি, কিন্তু আমার বাড়ি বলতে গেলে আমার শিউরি। আমার সমস্যা হচ্ছে উল্টো দিকে, আমি যত বন্ধু বান্ধব বীরভূম বল, মুর্শিদাবাদ বল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গা, ধরে নে পাটুলি বললো, তারপরে
না মানে আপনি এখানেই কি জন্মেছেন, মানে না আমার দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বা বীরভূম বা মেদিনীপুর, যাই হোক। এই যে দেশের বাড়ি শব্দটা না আমার কানে ভীষণ রকমের ব্যথা দেয়। হোয়াট ইজ দেশের বাড়ি? ওটাই তো আমার বাড়ি, আমি জন্মেছি। এবং সেখানে পৌঁছানোর জন্য, সেখানের মানুষগুলোকে ছোঁয়ার জন্য যদি আমার হৃদয়ে উথাল পাথাল না হয়, তাহলে পরে মানে আমি এটা কেন বলছি, ইটস এ প্র্যাকটিস। এটা ওই ঋত্বিকের আবার বারবার ঋত্বিক বলছি, ওই যে ভাবনা প্র্যাকটিস করো যেরকম, ঠিক সেরকম হচ্ছে যে যেখান থেকে জন্মেছো, যে যেখান থেকে চলতে শুরু করেছো জীবনে, সেখানে এসো বারবার এসো, স্পর্শ করো তোমার ভূমিকে, মানুষগুলোকে স্পর্শ করো, জীবনগুলোকে স্পর্শ করো, উত্তাপ পাবে। ভালো থাকার চাবিকাঠি কিন্তু হচ্ছে নিজের রুটে ফিরে গিয়ে সেখানের মানুষগুলোর সঙ্গে, হ্যাঁ ওই মানুষগুলোও তো তোর উপর অনেক সময় রাগ করবে। তুই যদি মেদিনীপুরের হোস, আমি যদি বীরভূমের হই, আমাকে সিউড়ির মানুষ কি সবসময় এসে আমাকে মাথায় তুলে নাচবে নাকি? নাচার কথাও নয় তো, আমি সব ঠিক কাজ করি। এই ভাবনাটা যিনি ভাবেন তিনি হয় বদমাইশ, তা না হলে পরে তিনি বুদ্ধু। তো কাজে আমি সব ঠিক কাজ করি না, এবং আমি যদি ভুল কাজ করি মানুষ এসে অভিমান করবে, রাগ করবে, গালাগালি করবে, সব করবে। সেগুলোকে নিতে হবে। এবং ঘরের মানুষ যখন তোকে বকা দেবে, ঘরের মানুষ তোকে যখন বলবে তুমি এটা ঠিক করছো না, তখন তোকে এটাও বুঝে নিতে হবে তুই কিন্তু ও অভিমানে বলছে। কাজেই বেশিরভাগ ক্ষেত্রেই বলছি, কিন্তু যেমন ধর এটাই মানুষ বুঝে উঠতে পারে না যে আমি যখন কলকাতায় থাকি আমার ভ্যালুটা কিন্তু হচ্ছে, একমাত্র ভ্যালু হচ্ছে ইউটিলিটি ভ্যালু। আমার কাছে যারা আসে তারা কিন্তু আমাকে ব্যবহার করে, আমার প্রফেশনাল অ্যাপটিচিউডটাকে ব্যবহার করে। আমি বলছি না কলকাতা শহর হৃদয়বিহীন, প্রচুর মানুষ আছে যারা হৃদয় নিয়ে থাকেন, কিন্তু আমার কাছে কম্প্যারিজন বিটুইন বীরভূম অ্যান্ড কলকাতা যদি কেউ দেয়, আমি মনে করি যে ভালো থাকার চাবিকাঠি, ভালো থাকার যে বাতাস, ভালো থাকার যে আকাশ, সেটা আমি খুঁজি কিন্তু এসে বীরভূম থেকে, এবং সেটাকে অ্যাপ্লাই করি কলকাতায়। কারণ কলকাতায় স্বাভাবিকভাবে আমাকে চাষ করতে হয়, আমাকে কলকাতা প্রতিষ্ঠা দিয়েছে, আমাকে কলকাতা প্রজেকশন দিয়েছে, কাজে সেটা তো ব্যবহার করতে হবে। কিন্তু ভালো থাকার জন্য তোকে কিন্তু নিজের যে মূল, সেই মূলে বারবার ফিরতে হবে। আবারও বলছি, জীবনে ভালো থাকতে গেলে পরে খাবার সুন্দর করতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, এবং হচ্ছে যে ভাবনাটাকে, অনুভূতিগুলোকে সজীব করতে হবে, সবুজ করে তুলতে হবে। এবং সেটা যদি আমরা না করতে পারি তাহলে পরে হবে না। এতে করে যেমন ভেতর থেকে আমাকে প্রতিদিন নিজের সঙ্গে কথা বলতে হবে, প্রত্যেককে কথা বলতে হবে, ঠিক তার পাশাপাশি আমাদের পরিমণ্ডলটা, যে কথাটা আমরা বলছিলাম কনফ্লিক্ট, যেখান থেকে শুরু করেছিলাম আমরা, পরিমণ্ডলে প্রচণ্ড, গ্রাম দেশের পরিমণ্ডলে এখন প্রচণ্ড রকমের প্রচণ্ড কনফ্লিক্ট। আবারও বলছি, প্যালেস্টাইনের মধ্যে আমরা যেন প্রতিদিন আছি, ওখানে দাঁড়িয়ে ওই রকমভাবে আছে। এখানে তো দৃশ্যত প্রতীয়মান নয়, কিন্তু গ্রামের মানুষও প্রতিদিনের একটা কনফ্লিক্টের মধ্যে থাকে। সেই কনফ্লিক্ট থেকে বার করার জন্য আমরা যারা একটু অন্যরকমভাবে ভাবি, আমাদেরও ভূমিকা আছে, কিন্তু গ্রামের মানুষকে ভয়কে জয় করতে হবে সামগ্রিকভাবে। নিজের ভাবনার যে কথাটা আছে সেটাকে বেরিয়ে এসে তাদেরকে বড় করে এসে বলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এবং এর পাশাপাশি ভালো থাকার জন্য ডাক্তারের কাছে যাবেন না, দয়া করে যাবেন না ডাক্তারের কাছে গিয়ে একদম ছোট ওই থানায় গিয়ে, থানায় গিয়ে পারতপক্ষে সাধারণভাবে মানে নিতান্ত প্রয়োজন ছাড়া থানায় গিয়ে কেউ ভালো থাকে বলে মনে হয় না। ঠিক, উকিলের বাড়ি গিয়েও কেউ দাম্পত্য কলহ কোনোদিন মেটাতে পারে না। ডাক্তারের চেম্বারেও ঠিক সেরকম শরীর ভালো রাখার জন্য কেউ যদি আসে, তার বিপদ বাড়বেই বেশি। না, এই যে তোমার তাহলে সার্ভিসিং করার কথা বলি, সার্ভিসিং একরকম, একটাকে সার্ভিসিং করার প্রয়োজন না হওয়া, তাহলে ছোটোবেলা থেকে একদম ছোট যারা বাচ্চা, তারা কিভাবে বড় হবে, আমার মনে হয় এখানেই চাবিকাঠি লুকিয়ে আছে। তুমি কি বলবে? অ্যাবসলিউটলি। দেখ, এটা এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের টার্গেট, তোর আমার টার্গেট হওয়া উচিত বাপ মাগুলো। বাচ্চাদের কথা যদি ভাবিস, বাপ মাদের ভাবনাগুলোকে একটু পাল্টাতে হবে। এবার যে এই কথাটা বলতে গেলেই না বলে এগুলো সময় পাল্টে গেছে, আরে অদ্ভুত, সময় পাল্টে গেছে। এখন নাকি ছেলেকে ওই রকমভাবে চাবুক দিয়ে না ছোটালে পরে, না পড়ালে পরে, 3টে টিউটার 4টে টিউটার না মারলে পরে, এবং সব কিছুতে চৌখস করে ওঠার জন্য একটা করে ট্রেনিং প্রোগ্রামের মধ্যে না ফেললে পরে সন্তান তৈরি হবে না। না না, বাচ্চাটাকে ছেড়ে দিন, ওকে স্কুলে পাঠান, ওকে ভালো করে পড়াশোনা করতে বলুন, এর পাশাপাশি খেলার মাঠে পাঠান। আরে ফুটবলে যেভাবে জীবন শেখা যায় ফুটবল মাঠে, ওই জীবন কোথাও শেখা যায় নাকি? আমার পায়ে বল আছে, আমার পেছনে কেউ আমাকে তাড়া করছে ওই বলটা কেড়ে নেওয়ার জন্য, এটাই তো জীবনের প্যারাডাইম। ওই ফুটবল মাঠ থেকেই কিন্তু
ওই যে পেছনে যে তারা করছে তাকে কি করে ওভারকাম করতে হয়, জয় করতে হয়, সেটা আমি ফলিতভাবে দেখব। আর তা না করে ওটাকে ওই তুই এর মধ্যে দাঁড়িয়ে, তুই একটা বাটির মধ্যে দাঁড়িয়ে খাইয়ে দিয়ে তুই কম্পিটিশন ওইভাবে শেখাতে পারিস না। মধ্যে খাওয়াচ্ছে যখন, তখন চৌকোনো যন্ত্রটা পাশে আছে, সেটাই খাওয়াচ্ছে। Absolutely. সেটা থেকে বেরোবো কি? বেরোতে গেলে পরে তো ওই প্রতিদিন চর্চা করতে হবে, এই আলোচনাটা জারি রাখতে হবে মানুষকে। এবং গ্রাম দেশেও, আবারও বলছি, গ্রাম দেশ মানে আমি প্রতিটা সামাজিক অঙ্গনে আমার বারবার মনে হয় যে যারা স্কুলে পাঠাচ্ছেন বাপ মা, তাদেরকে বুঝতে হবে যে ছেলেকে বড় করতে হবে, কিন্তু ছেলের সামগ্রিক বিকাশ, অর্থাৎ কিনা সে জানবে পৃথিবীতে কি ঘটছে, সে সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, পড়াশোনার সাথে সাথে অঙ্কের কষার সাথে সাথে সে সবটুকু জানবে, এবং খেলার মাঠে যাবে, সে পরিশ্রম করবে। এবং তাকে ওই এক গাদা খাইয়ে দিয়ে, দেখবি অনেক বাপ মা আছেন খুব ছোট্ট যে এই বাচ্চাকে যখন খাওয়াতে বসে না, একদম বাচ্চা যেগুলো কোলে নিয়ে খাওয়ায় না মারা, তখন বাচ্চাটাকে কতক্ষণ খাওয়ায় বলতো? যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটার খাবারটা গালের কোনা দিয়ে বেরিয়ে না পড়ছে, ভুলেই যায় তার স্টমাকের কতটা মাপ। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবং এতবার আমি ভাবি মাঝে মাঝে, মানে কি অত্যাচার। আমার বাচ্চাটা খারাপ, অন্যের বাচ্চাটা ভালো। একদমই। এই খারাপ মানে কি, ওই বাচ্চাটা ওটার মতন গ্ল্যাক্সো বেবি, হোদল কুতকুত, বেশ ভুঁড়িটা এত বড় হয়নি, এই যে ভাবনা, অর্থাৎ কৌটোর খাবার সব মিলিয়ে এই যে বাচ্চাদের 1.5 বছর বয়স থেকে বলছে আমরা ফ্যামিলি খাবার খাও, এটা তো হচ্ছে না। তাদেরকে আলাদা খাবার সেই মিক্সিতে গ্রাইন্ড করে খাইয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা আগামী দিনে তার বেড়ে ওঠার জন্য খারাপ, সেটা কেউ বলছে না, এবং আলোচনাও হচ্ছে না। ভালো থাকা তো শুরু, এবং আবার উল্টো দিকে একদম পোলারে যাও তুমি, বয়স্কদের স্বাস্থ্য, সেটা কীভাবে আমরা কি করতে পারি? বয়স্কদের ভালো থাকার সব থেকে বড় শর্ত হচ্ছে, আমার মনে হয় আমরা তো সেই পর্যায়ে ক্রমাগত যাচ্ছি। প্রথম কথা হচ্ছে তাদের প্রতি সামাজিক শ্রদ্ধাটাকে গুরুত্ব দিয়ে আনতে হবে। বয়স্ক মানেই ইউটিলিটি ভ্যালু, আবার ইউটিলিটি ভ্যালুর কথা বলছিলাম, তার প্রায়োগিক অর্থাৎ উৎপাদন ক্ষমতা কমে গেছে। অতএব আমরা বয়স্ক মানুষকে অনেক সময় একটা অদ্ভুত রকমের কি বলবো, কোনো রকমে আছে ওই সেই যে পুরনো সভ্যতা, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে, গান গাইছে তারা, এইরকম একটা দৃষ্টিতে দেখি না। বয়স্ক মানুষদের প্রতি সামাজিক শ্রদ্ধা বাড়াতে হবে। এই সোসাইটিকেই তাদের মেলামেশার জন্য অঙ্গন তৈরি করে দিতে হবে, তাদের ভাবনার খোরাকগুলোকেও। কারণ একটা মানুষ না ততক্ষণ জীবিত থাকে যতক্ষণ সে ভাবে, একদম। তো তাকেও ভাবনার জন্য নানান জায়গায় নিয়ে আসতে হবে, তাদেরকে ভাবাতে হবে, তাদেরকে স্নাপ করে দিয়ে নয়। ওই তোমার বয়স হয়ে গেছে, তুমি চুপ করে থাকো, এই একটা অ্যাটিটিউড কিন্তু আমাদের মধ্যে আছে, এবং এই অ্যাটিটিউডটা ভয়ঙ্কর। ওই মানুষটাকে এতে কবির হয়ে একজন মানুষ বসে আছে, হ্যাঁ, আর কোনো অংশগ্রহণ নেই যেন সোসাইটিতে, কোনো গল্প সংসারেও নেই, সেই দাদুর মতো, আর ভয়েস এগুলো আসলে কোথা থেকে আসে জানিস তো? সামগ্রিকভাবে তো আমরা ফিউডাল সোসাইটিতে থাকি। ফিউডালিজম ইজ ডিপেন্ডেন্ট অন মাসল পাওয়ার। সো যার মাসল মানে 40 পর্যন্ত 50 পর্যন্ত মাসল থাকে, ততক্ষণ পর্যন্ত সংসারের যিনি পরিচালক, সোসাইটির যিনি পরিচালক, যিনি কন্ট্রিবিউট করেন বেশি উৎপাদন ক্ষমতায়, তিনি হচ্ছে মাতব্বর, তিনি হচ্ছে এবার বুড়োটা তো রোগা পটকা, ক্ষীণকণ্ঠ, কাজী তাকে দাবড়ে দাও, তাকে ক্রমাগত দাও, কিন্তু তার যে প্রজ্ঞা, তার যে জীবনের অভিজ্ঞতা, সেটা দিয়ে তুই যে ভালো থাকতে পারিস সেটা ভাবাতে হবে, এবং তার থেকে নিতে হবে, এবং তাকে অংশগ্রহণ করাতে হবে। সুতরাং সোসাইটাল অংশগ্রহণে একদিকে দাঁড়িয়ে সব থেকে বাচ্চাটাকে যেরকম ছোটাতে হবে, মাঠে ছোটাতে হবে, বারবার বলছি, খাওয়া কমাতে হবে, খাওয়া কমাও। 2025 সালে কিন্তু না খেয়ে কেউ মরছে না, খেয়ে মরছে সবাই। সুতরাং ওই তেল খেয়ে মরছে, ভালো খাবার খেয়ে মরছে, যে খাবারগুলো ভালো খাবার বলে আসছে, খাদ্যের উৎসবে গিয়ে খাচ্ছি, গিলছি আমরা। তো এই খাবার কমাতে হবে, বাচ্চাদের ছোটাতে হবে, যেটা বললাম। এর পাশাপাশি বয়স্ক মানুষ, অভিজ্ঞ যারা, তাদের সামাজিক অংশগ্রহণ, তাদেরকে চলাফেরা, তাদেরকে সজীব রাখার ব্যবস্থাগুলো সোসাইটিকে করতে হবে। এগুলো করলেই ভালো থাকা যাবে। আবারও বলছি যে ওষুধ দিয়ে ভালো থাকা, এই যে যত বড়ি বাজারে বিক্রি হয়, ওই বড়ি কি ভালো থাকার বড়ি নাকি? ওগুলো খেয়ে বরঞ্চ সব অঙ্গ পচে আমাদের। তো কাজেই ওষুধ, এনজাইম খেতে হবে বলছে। আরে বাপ রে বাপ, এই যে প্রতিনিয়ত অবৈজ্ঞানিক এবং এইসব কথাবার্তাগুলো বলতে, ভালো থাকার গুড়গোলা জল ভালো থাকার উপায়ে তো প্রথম কথা হচ্ছে এগুলো বর্জন করার কথা বলতে হবে। ওষুধ বর্জন ততটুকু না নিলেই নয়, এবং হাসপাতালে যে ওষুধ পাওয়া যায় সেগুলো ভালো, তার জন্য দাক্ষিণাত্যে যেতে যে হয় না, সেটা তো বহুবার আবার বলছি, বুঝিয়ে পারা যাবে না। দাক্ষিণাত্য টাচ করলে তো আমি প্রতিদিন গাল খাই,
আমার বক্তব্য হচ্ছে আমাদের রাজ্যে এমন কি কিছু হয় না যেটার জন্য বাইরে যেতে হয়? না না, তোমার কি আদৌ মনে হয়? পারসেপশন ওইটা তুই বলতে গেলেই এখনই বাঙালির হৃদয় চেপে উঠবে। ওই মধুকবি বলে গেছিল, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখতাপহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন। এটা হচ্ছে 1.5 দশক 2 দশক জুড়ে চলছে। আমরা আমার বাড়িটাকে ভালো বাড়ি বলে মনে করি না, পাশের বাড়িটাকেই সব থেকে সুন্দর বলে মনে করি। আমি বলছি না আমার বাড়িতে সব কিছু সুন্দর সুন্দর আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এটা কেন হচ্ছে না যে আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি সেই জায়গাগুলোতে গিয়ে যদি দেখি যে তারা সব কিছু পেয়ে গেছে আর আমি কিছু পাইনি, এই ভাবনাটা শুধু আমাকেই পেয়ে বসছে কেন? ভেবে দেখবি যে এই দাক্ষিণাত্য অভিযান চিকিৎসার জন্য এটা শুধুমাত্র আছে বাঙালির জীবনে, বাংলাদেশি জীবনে আর অহমিয়ার জীবনে, অর্থাৎ পূর্ব ভারতের মানুষের জীবনে। একমাত্র ভারতবর্ষের অনুন্নয়ন কি এদের জীবনেই আছে? আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। আর বাকি সব জায়গায় ইভেন বিহার ঝাড়খণ্ডের মানুষও তো এতটা ছুটছে না, এটা কেন? এইটা হচ্ছে সামগ্রিকভাবে একটা অদ্ভুত মাদকতা তৈরি করা হয়েছে। আবার দুঃখ বিলাসও আছে এর মধ্যে। হ্যাঁ আছে আছে। তো কিছু হলে ঢেকুর উঠতে শুরু করলেই আমাদের যেতে হয় দাক্ষিণাত্যে, না গেলে ওখানকার ওষুধ ভালো ওষুধ, হাসপাতালে সমস্ত ওষুধ বিনে পয়সায় পাওয়া যায় বলা সত্ত্বেও মানুষ আবার গিয়ে কিনছে, যে মানুষটা কেনার ক্ষমতা নেই। এইটাও তো খুব বিরক্তিকর। আমরা শেষের দিকে যাচ্ছি, দুটো প্রশ্ন আমার মনে হয় বলা দরকার। এই যে এআই কি আমাদের ভালো করে দেবে? এআই দেখ, এআইকে অস্বীকার করা যাবে না। এআইকে অস্বীকার করাটা হচ্ছে 5 দশক আগে যন্ত্র নির্ভর জীবন, আমি কতটা হ্যাঁ মানে এটাকে খুব ব্যালেন্সড ওয়েতে আমাদের নেওয়া দরকার, এটাকে অস্বীকার করানো নেই। আবার এআই আসলে প্যানাসিয়া, মানে আমার জীবনের মেরি বাবা গান গাইতে গাইতে তিনি আবির্ভূত হচ্ছেন, এই ভাবনারও কোনো কারণ নেই। সুতরাং এটা বোঝা দরকার, মেডিসিনে না 5 + 5 10 হয় না, 5 + 5 11 হয়। এবার এই যে কেন 11 হয়, কিভাবে 11 হয়, সেক্ষেত্রে দাঁড়িয়েই লাগে একজন স্কিল্ড ক্লিনিশিয়ান, একজন সহৃদয় বিবেকবান বুদ্ধিমত্তাওয়ালা ডাক্তার। আমি প্রতিটা ওয়ার্ড মিন করছি। আনফর্চুনেটলি এগুলোর সমন্বয় সবসময় পাওয়া যায় না, মানুষও পায় না, মানুষই সব থেকে বড় ভুক্তভোগী। তো আবার 5 + 5 + n = 10 হয়। এই যে n বলছি, এই nটা কোনো এআই এনে দিতে পারবে না। ঠিক, কিন্তু এআই ব্যাপারটাকে স্ট্রেইটেন আপ করবে। দেখ, আমিও জানি না, তুইও জানিস না এআই আমাদের জীবনে কতটা প্রভাব ফেলবে। প্রভাব তো ফেলবেই, অস্বীকার করার কিছু নেই। যে আসছে তাকে আসতে দাও, কিন্তু তাকে কনটেক্সচুয়ালি রেলিভেন্ট করে আমার প্রেক্ষিতে, আমার সমাজের প্রেক্ষিতে, আমার প্রয়োজন ভিত্তিক করে তাকে গ্রহণ করো, এই কামনাটুকুই রাখবো। এবং যার জন্য দাঁড়িয়ে খুব সত্যি কথা বলছি, জানিসই তো যে আমাদের, এবং তুইও আমার মনে হয় আমাদের সঙ্গে সংসার, আমরা মনে করি যে গ্রাম দেশের ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পরেও গ্রাম দেশের ভারতবর্ষের চিকিৎসা বাঁচিয়ে রাখে যাদের আমরা কোয়াক বলে ব্যঙ্গ করি, এবং আমরা তাদের থেকে সবটুকু নিংড়ে নিই, প্রয়োজনের সময় তাদের ব্যবহার করি। রাত বিরেতে আমার বিপদ আপদ হলে গায়ের মধ্যে ওরাই থাকে, আমি থাকি না। আমি অভিজিৎ চৌধুরী, জীবন শুরু করেছি নগরী গ্রাম থেকে, এখন থাকি কলকাতা শহরে, কিন্তু গাঁয়ের মানুষের প্রয়োজনে ওই ছেলেগুলোই থাকে। তো ওরা জীবিকার প্রয়োজনে দুটো পয়সা নেয়, দুটো ওষুধ দেয় ইত্যাদি আর কি। তো এবার হচ্ছে যে আমরা কিন্তু যখনই প্রশ্ন ওঠে যে ওরা কারা, তখনই আমরা নাক সিটকাই, বলে দূর ওরা কোয়াক। এই যে কোয়াক বলি, ওদেরকে আহত করার জন্য বলি, ওদেরকে ছোট করার জন্য বলি। কিন্তু আমরা অনেক দিন থেকেই এদের দিয়ে, আমরা, তুইও এটার মধ্যে আছিস, আমরা আমাদের সংগঠনগতভাবেও চেষ্টা করেছি কীভাবে এদের একটু প্রশিক্ষিত করা যায়, এদের মধ্যে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে তুলে ধরা যায়। এদের মধ্যে কত খারাপ সে অঙ্ক তো সারা সোসাইটিই বলে চলেছে, সেই হিসেব করে আর কত কী হবে সেই হিসেব করে দরকার নেই। আমার নিজের মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আগামীতে দেখতে হবে এদেরকে যদি এআই এম্পাওয়ার করা যায়, এবং এদেরকে যদি এআই এম্পাওয়ার করা যায় তাহলে সব থেকে সুন্দর হবে। কারণ এআই যদি হয়, এআই হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়ালাইজড কেয়ারের জায়গা করে দেবে। প্রত্যেকের কাছে সেলফোন থাকবে, প্রত্যেকের কাছে কম্পিউটার থাকবে। এরকম যদি ভারতবর্ষ হয় আগামীর, তাহলে প্রত্যেক মানুষই থাকবে। কিন্তু এই যে গ্রামের, এই যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যে মানুষরা, তাদের আরও সুন্দরভাবে তারা সোসাইটির সঙ্গে ইন্টিগ্রেট করতে পারবে। অর্থাৎ কিনা এদেরকে, এবং সোসাইটির প্রতিটা অঙ্গনে গ্রামীণ যারা স্বাস্থ্যকর্মী আছেন নানানভাবে, তাদেরকে যদি এআই এম্পাওয়ার করা যায়, তাহলে পরে গ্রামের মানুষের
ইমিডিয়েট প্রয়োজনের জন্য সহায়তা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জটিল রোগের চিকিৎসায় এআই কতটা সহায়ক হবে সেখানে মানুষ লাগবে ভাই। চিকিৎসাটা ভয়ঙ্করভাবে মানবিক কাজ, সেখানে দাঁড়িয়ে ওই যেমন তেমন করে পা দিয়ে জীবন খেলা এবং ওই যে ছোপ্পরগুলো এখন হচ্ছে না, ওই বললাম যার পকেটেই দুটো পয়সা হচ্ছে, যেভাবেই হোক, দেখ জীবনে সুন্দর থাকা যায় কিন্তু প্রচুর পয়সা করতে গেলে ভাই তোকে একটু বাঁ পায়ে খেলতে হবে। তো যার এই বাঁ পায়ে খেলে প্রচুর পয়সা করে সোসাইটিতে যিনি হঠাৎ ধনী হচ্ছেন, তারই মনে হচ্ছে আমার গলার ডায়মন্ড নেকলেস হয়ে আসবে একটা হাসপাতাল, আমার গলার ডায়মন্ড সঙ্গে আবার ছোট ছোট পাথর বসানো নেকলেস হচ্ছে মেডিকেল কলেজ। এই তো হচ্ছে আমার সমাজ। আমি ভীত, আমি সন্ত্রস্ত, কারণ হচ্ছে ভালো হোক সুন্দর হোক চাই, কিন্তু এইটা কোনো উন্নয়নের বার্তাবহ নয়, এটা হচ্ছে ডিস্টর্টেড ডেভেলপমেন্ট। এবং এই ডিস্টর্টেড ডেভেলপমেন্ট আমার দেশের, আমার রাজ্যের, আমার বীরভূমের লাভ করবে বলে আমার মনে হয় না। উই নিড একটা খুব সুন্দর চিকিৎসক ফোর্স, যারা সবার আগে ভালো মানুষ, তার সঙ্গে সঙ্গে তারা বুদ্ধিমান, তারা জীবনটাকে জীবনের মতন করে দেখবে। আরে যেদিন থেকে ডাক্তার হয়েছিস তুই, সেদিন থেকেই তো ঠিক হয়ে গেছে তোর, যে তুই সমাজের 8-10টা মানুষের থেকে একটু বেশি পয়সা রোজগার করবি, একটু বেশি ভালো থাকবি, তোর সন্তান ভালো এডুকেশন পাবে, তোর একটা গাড়িও হবে, তোর একটা বাড়ি হবে, এগুলো তোর এনশিওর্ড। কিন্তু তার জন্য হাউমাউ কাউ করার কি দরকার আছে, এত লাফালাফি করার কি দরকার আছে? আমি এটা বুঝে উঠতে পারি না যে কালকেই তোকে BMW চাপতে হবে, কালকেই তোকে মার্সিডিজ করতে হবে, পরশুদিনই তোকে 10খানা বাড়ি করতে হবে, তারপরের দিনই তোকে তোকে এত তাড়াতাড়ি বড়লোক হতে হবে যেরকম করে পাথর খাদানের মালিকটা বড়লোক হচ্ছে। এটা যদি তুই হতে শুরু করিস, ভাবতে শুরু করিস যে আমার কাছে মানুষ আছে, মানুষের শরীরকে ইউজ করে আমি ওই পাথর খাদান থেকে যেভাবে বড়লোক হওয়া যায় ঠিক সেরকমভাবেই বড়লোক হব, না, you are not doing justice to the profession, you are not doing justice to what you are supposed to do. আমার মনে হয় এই ভাবনাগুলো আমাদের আলোচনার মধ্যে আসা দরকার। আবারও বলছি, এটার মানে এই নয়। এবার এর উল্টো দিকে আবার কি হচ্ছে বলতো, এর উল্টো দিকে সবাই একটা অদ্ভুত রকমের বৃত্তি নিয়ে হচ্ছে ডাক্তার, ডাক্তার মানেই হচ্ছে পয়সা খায়, আর পয়সা খাওয়া, চল ডাক্তারটাকে ধরি। এই যারা করে এগুলো, তারাও কিন্তু নিজেদের মতো নিজেদের অঙ্গনে দেখবি খুঁজে যে এই প্রত্যেক সমাজে প্রত্যেক অঙ্গনে বেশ কিছু ডাক্তার খেদানো আর ডাক্তারের উপর আম্পায়ারিং করা কিছু মানুষজন জড়ো হয়, এবং তারা সব জায়গায় আম্পায়ারিং করে বেড়ায়, এবং ওই ডাক্তারের বিরুদ্ধে বিক্ষোভ জেনারেট করার একটা অদ্ভুত রকমের যজ্ঞ চলছে। এইটাই যে সামগ্রিকভাবে এটা হচ্ছে একটা অসুস্থ সোসাইটির প্রতিফলক। একদিকে দাঁড়িয়ে যেমন আমার পেশার মধ্যে দাঁড়িয়ে আমাদের দায়িত্বগুলো বুঝে নেওয়া দরকার, যে আমাদের মানবিক হতে হবে, আমাদের বিজ্ঞানটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। টাকা will come as an offshoot, it's ensured. অন্যদিকে পাশাপাশি ডাক্তার মানেই চশমখোর, ডাক্তার মানেই টাকার পেছনে ছুটছে, ডাক্তার মানেই অমুক করে ভুল বুঝিয়ে টাকা নিচ্ছে, এইগুলো যারা আম্পায়ারের মতন বলে বেড়ান আর ডাক্তারকে প্রতিদিন দাঁড়িয়ে পানিশ করার মতন একটা যোগ্য তৈরি করেন, সেগুলোর মতন বদমাইশি এই সোসাইটি টলারেট করা উচিত নয়। এই কোথাও একটা যেন স্যানিটি আসা দরকার, একটা ভাবনার জায়গা আসা দরকার। সুতরাং সেই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে। ভালো থাকার সামগ্রিক বৃত্ত কিন্তু সোসাইটিতে হবে। ওই খাবার দাবার ঠিক করতে হবে, ভাবনাগুলোকে সুন্দর ভাবতে হবে, গান গাইতে হবে, বাঁশি বাজাতে হবে। দেখ গ্রামে গিয়ে দেখ না, তুই সন্ধ্যেবেলা বাঁশি শুনতে পারবি? কজন বাঁশি বাজায় রে? আমাদের ছোটোবেলায় সন্ধে হলেই শুনতে পেতাম কোনো একজন চাষি, কোনো একজন গরিব মানুষ সে বাঁশি বাজাচ্ছে। তো আমরা তখন সন্ধেবেলা হ্যারিকেনের আলোয় পড়তে বসতাম, আর ওই বাঁশির সুরটা না আমাদেরকে আমাদের কল্পনা বিকাশের, আমাদের ভাবনার বিকাশ থেকে অনেক দূর নিয়ে চলে যেত। গ্রামে এখন বাঁশির সুর শোনা যায় না। গ্রামে এখন শোনা যায় ওই কি যেন বেরোয়, কি যেন ঢুড়ুম ঢাড়ুম ঢুড়ুম ঢাড়ুম করে আওয়াজ করতে করতে কি যেন সব বেরোয় ঠোঁড়ায়, তার আওয়াজ। তো এই বাঁশির সুরটা যেদিন শোনা যাবে, এবং তখনই কিন্তু সামগ্রিকভাবে জীবন থেকে আধার চলে যাবে, জীবন ভালো হবে, জীবন সুন্দর হবে। এবং আমাদের সব মিলিয়ে জীবনটা তো ওইরকমভাবে এক ইয়েতে হয় না, সব মিলিয়ে সুন্দর হতে হবে। আমরা দুজনে গল্প করতে বসলে শেষ তো হবে না। তো সঞ্জয়কে ধন্যবাদ সুযোগ করার জন্য। আমরা শেষ করব কটা কথা বলে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অভিজিৎ একটা ইউটোপিয়ান ল্যান্ডের কথা বললেন, যেখানে এইগুলো হলে ভালো থাকতে গেলে, সবাইকে ভালো থাকতে গেলে কিছু কিছু নিয়ম মানতে হবে। খাদ্যাভ্যাস, শরীরচর্চা, নেশা না করা, সঠিক পথে চলা, হাসপাতালের উপর না নির্ভর করে কিছু ভালো নিয়ম মেনে চলা। আর শেষ কথা, মেডিকেল কলেজের দেওয়ালে সে বিখ্যাত অমোঘ উক্তি, সেটা হচ্ছে মেডিসিন নট অনলি কিওরস বাট অলসো কনসোলস।
মেডিসিন এমন একটা চিকিৎসা, এমন একটা জায়গা, বা চিকিৎসক এমন একজন মানুষ যার কাঁধে পিঠ রেখে কাঁদা যায়। তো আবার সঞ্জয় এবং STS মিডিয়াকে ধন্যবাদ আমাদের দুজনের আড্ডাকে এখানে আনার জন্য, এবং আমাদের এতক্ষণ সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। স্বনামধন্য চিকিৎসক সুবোধ সাহার নামাঙ্কিত একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল তার প্রিয় শহরেই। তাই আর দূরে যাবেন কেন, সিউড়িতেই পাবেন আপনার সুরক্ষার সমস্ত ধরনের প্রতিশ্রুতি। ডাক্তার সুবোধ সাহা হাসপাতাল, আপনার সুরক্ষার প্রতিশ্রুতি, একেবারে আপনার পাশে।